নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। বাংলা সাহিত্যের গল্পের হীরকখনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি আমাদের গল্পের আসর। আমাদের আজকের গল্পটি মাননীয়া লেখিকা মৌমিতা দের কলমে একটি রোমহর্ষক ক্রাইম থ্রিলার গল্প হতে চলেছে, যার নাম শাহজাহানের মেঘময়ূরী হীরা। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যাবেন গল্পটা কেমন লাগলো। আর পুরো গল্পটাই কিন্তু আপনাদের হেডফোনে শোনার অনুরোধ রইল। তাহলে তাড়াতাড়ি হাইপ বাটনটা চাপুন আর লাইক করে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি এক কোনায় চুপচাপ বসে আছিস। কি ব্যাপার, শরীর খারাপ লাগছে নাকি? আরে আমাকে নিয়ে অত ব্যস্ত হতে হবে না। আজ সকালেই কলকাতায় ফিরলাম। 8 ঘন্টা জার্নি করার পর ঘুমটা ঠিকঠাক হয়নি হয়তো, তাই মাথাটা একটু ঝিমঝিম করছে। চোখ বন্ধ করে লাল জলটা গলায় ঢেলে দে। 10 সেকেন্ডের মধ্যে সব রোগব্যাধি সেরে যাবে। না, ওসব অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি। সে কি রে, কলেজ লাইফে তুই ছিলিস আমাদের গ্রুপের হেভি ড্রাঙ্কার, আর তোর থেকে ট্রেনিং নিয়েই তো আমরা আমাদের লিভারের 12টা বাজিয়েছি। আর তুই কিনা সময় সুযোগ বুঝে নিজের সফটওয়্যার আপডেট করে আমাদের পাঞ্চার হওয়া গাড়ির মতো হাইওয়েতে একা ফেলে পাশ কাটিয়ে বেরিয়ে গেলি। আসলে পরিস্থিতি মানুষকে তার প্রিয় জিনিসগুলো ছাড়তে বাধ্য করে। নতুন লাইফে একটু এনজয়মেন্ট আন। আগে তো বাড়িতে ফিরলেই মদের গন্ধ শুকে কীর্তিকা তুলকালাম কাণ্ড ঘটাতো। আর এখন বাধা দেওয়ার মতো কেউই নেই। কিন্তু দিন শেষে ঘরের আলো নিভিয়ে বিছানায় গা এলিয়ে দিতেই মনে হয় কেউ যেন আদর করে কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে দিলে হয়তো সারাদিনের ক্লান্তি নেমে যেতে পারত। সবই আমার দোষ। ও বেঁচে থাকতে যদি আরেকটু কদর করতাম তাহলে হয়তো বাদবাকি জীবনে এমন রিগ্রেট বয়ে বেড়াতে হতো না রে। চিল বস, তুই তো দেখছি চোখের নিমেষে ফ্ল্যাশব্যাকে ডুবে গেলি। পুরোপুরি ব্যাচেলার হওয়ার আনন্দটা আলাদা রকমের, কিন্তু একবার ঘোরতর সংসারী হবার পর ভাগ্যের দোষে ব্যাচেলার লাইফে ফিরে যাওয়াটা একটু চাপের। তাহলে নতুন করে পাত্রী দেখব? অ্যারেঞ্জমেন্টের বিলটাও কি তুই পে করবি? হ্যাঁ, যাক, হাসিটা দেখে মনে হচ্ছে সাইকিয়াট্রিস্টের নাম্বারটা কাজ দিয়েছে। তোর উদারতায় আর কেউ খুশি হোক বা না হোক, আমার পাড়া প্রতিবেশীরা এক কথায় আপ্লুত। ফাঁকা ঘরে আমি মরে পড়ে থাকলে কিছুদিন পরে দুর্গন্ধ ছড়াতো। যে কোনো জায়গায় গিয়ে হুটহাট করে মরার কথা তুলিস না তো, বিরক্ত লাগে। টপিক চেঞ্জ কর। আচ্ছা, রঞ্জিতের বিজনেসে কি এমন চমক লাগলো বলতো, যার জন্য 7 মাসের লসে রান করা হিসাব ভুলে এই সোজা সাকসেস পার্টি থ্রো করার মতো পর্যায়ে চলে এলো? আমাদের ওসব ব্ল্যাক মানির নারী নক্ষত্র জেনে কি লাভ? তুই বিপদের সময় যেই টাকা দিয়েছিস ওটা ভালোই ভালোই ফেরত পেলেই তো মঙ্গল। আরে সেটারও যে কোনো উচ্চবাচ্য নেই। বোয়াল মাছের গ্রাসে চলে গিয়েছে বলছিস? এত সহজে হজম করতে দেবো না ভাই। বহু মানুষের রক্ত শুষে ওই ক্যাপিটালটা জমিয়েছিলাম। প্রয়োজন পড়লে বন্ধুত্বের হিসাব ভুলে পেটে পাড়া দিয়ে। টেনশন প্লিজ। আপনারা প্রত্যেকে নিজেদের বিজি শিডিউল থেকে আমার জন্য কিছুটা সময় বার করে এখানে এসে উপস্থিত হয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। তবে এই পার্টির মূল আকর্ষণ আমি নই। যারা ফুলের বোকে বা গিফট এনেছেন তারা প্লিজ এই টোকেন অফ লাভ দিয়ে আমার একমাত্র মেয়ে রিম্পিকে কংগ্রাচুলেট করুন। বেশ কয়েক বছর যাবৎ আমার বিজনেসে ধস নেমেছিল, কিন্তু রিম্পি সেই লসের কারণ অ্যানালাইসিস করে পারফেক্ট সলিউশন এনে সেই জায়গায় বাজেমাত করে দেয়। তাই বর্তমানে ও আমার অ্যাকাউন্ট্যান্ট হিসেবে নিযুক্ত রয়েছে। আপনারা প্রে করবেন ও যেন আরও বড় হয় এবং আমাদের সকলের মুখ উজ্জ্বল করতে পারে। আগামীকাল রিম্পির জন্মদিন, তবে আমি অতিরিক্ত এক্সাইটমেন্টের বশে আপনাদের সকলকে সাক্ষী রেখে এখনই একটা অ্যাডভান্স বার্থডে গিফট ওর হাতে তুলে দিতে চাই। কৌস্তব, এই জুয়েলারি বক্সটা কেমন চেনা চেনা লাগছে না? আজ থেকে 5 বছর আগে রিম্পির নামে যেই বাড়িটা আমি লিখে দিয়েছিলাম সেই ঠিকানাটা ও অ্যান্টিক কালেকশানে ভরিয়ে দিয়েছে। তাই ওগুলোর চেয়েও 10 গুণ দামি একটি উপহার দিয়ে
আমি ইতিহাসের প্রতি ওর অবাধ কৌতূহলকে বাহবা দিলাম। থ্যাংক ইউ বাবা। হিরেটা পছন্দ হয়েছে তো? অফকোর্স মম, কি দারুণ দেখতে। বাট এটা কোন সময়কার অ্যাসেট? শাহজাহানের আমলে সেই রত্নকার এটি সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন। তার গণনা বলছে পৃথিবীর আদি লগ্ন থেকে এই হীরেই সমস্ত প্রকার সত্য অসত্য, ন্যায় অন্যায়, ধর্ম অধর্ম, যুদ্ধ বিগ্রহ, রাজা বাচ্চাদের ক্ষমতা, বীরত্ব, ধৈর্য প্রভৃতির প্রত্যক্ষদর্শী রূপে বিরাজ করছে। ময়ূর সিংহাসনে ওর উপস্থিতি আর ঔজ্জ্বল্য ছিল চোখে পড়ার মতো। 1739 সালে পারস্যের শাসক নাদের শাহ দিল্লি আক্রমণের সময় মহামূল্যবান সম্পত্তিগুলো লুট করতে সফল হলে শূন্যস্থান পূরণের তাগিদে কিছুকাল পরে এই ময়ূর সিংহাসনের প্রতিরূপ হিসেবে আরেকটি আসন তৈরি করা হয়েছিল, যা এদেশ থেকে পালিয়ে যাওয়ার কালে ব্রিটিশরা নিজেদের সাথে করে নিয়ে যায়। কিন্তু মেঘময়ূরী যাতে ভারতবর্ষের বাইরে যেতে না পারে সেই পরিকল্পনায় রত্ন পাচারকারীদের হাত ধরে ওই হীরেটি অতি কষ্টে সিংহাসন থেকে তুলে আনা হয়েছিল। তবে হীরের রোষে পাচারকারীদের জীবনে খুব শীঘ্রই অসহনীয় সংগ্রামের ঢেউ আছড়ে পড়ায় ওরা সেটা বিক্রি করে ন্যায্য মূল্য ভোগের প্রচেষ্টায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ধনী মানুষজনদের দুয়ারে হাতে লেখা পত্র মারফত খবর পাঠায়। তাতে লেখা ছিল, প্রাচীন কলকাতার বুকে একটা অন্ধকার গলিতে স্যাঁতস্যাঁতে ঘরের ভিতর নিলামের আয়োজন করা হচ্ছে। কোনো ধনবান ব্যক্তি যদি ঐতিহাসিক সম্পদের অধিকারী রূপে নিজের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে খোদাই করতে ইচ্ছুক থাকেন, তবে এই নিলাম তার জন্য সুখপ্রদ হতে চলেছে। কিন্তু রাজকীয় সম্পত্তি ক্রয় করার জন্য যারা দূর দূরান্ত থেকে ভিড় জমিয়েছিলেন, তারা একে অপরের সাথে বিচার বিবেচনা না করে অমন আনপ্রেডিক্টেবল জায়গায় যেতে রাজি হলেন কেন? অত্যাচারী ব্রিটিশ সরকারের কাছে কোনো মতেই যাতে নিলামের খবর পৌঁছাতে না পারে এ কথা মাথায় রেখেই অমন দুর্গন্ধযুক্ত জায়গা বেছে নেওয়া হয়েছিল। কিন্তু শেষমেশ বিধি বাম হয়ে দাঁড়ায়। উপস্থিত ডিলারদের মধ্যে থেকেই কেউ শয়তানি করে মোটা টাকার বিনিময়ে খবরটা বাইরে ছড়িয়ে দিয়েছিলেন। সুতরাং নিলামের শেষ পর্যায়ে আসীন হলে প্রায় 5 রাউন্ডের গুলিবর্ষণ মুখর ভয়াবহ আবহের থেকে নিজেদের প্রাণ রক্ষার্থে সবাই এদিক ওদিক ছড়িয়ে পড়তেই কাঁচের বাক্স থেকে কে যে হিরেটা সরিয়ে ফেলল তার সঠিক ঠিকানা এখনো পাওয়া যায়নি। অন্যদিকে সরকার দোষীদের ধরার জন্য একটা টোপ দিলেন, যাতে বলা হয় অপরাধী নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে হিরেটা যদি যথার্থ স্থানে ফিরিয়ে দেয় তবে তার শাস্তির মেয়াদ কিছুটা লাঘব করা হবে। হ্যাঁ, আর তাই আততায়ীরা নিজেদের দোষ ঢাকতে এই বিকল্প ব্যবস্থাই অবলম্বন করেছিলেন, তবে একটু অন্যভাবে। আমি ঠিক বুঝলাম না। সরকারের পক্ষ থেকে যে কয়দিন সময় পাওয়া গেছিল সেই সময়সীমা কাজে লাগিয়ে মেঘময়ূরীর মতো দেখতে হুবহু আরেকটি নকল হিরে তৈরি করে রাতের অন্ধকারে ওই সিংহাসনে সাজিয়ে দেবার পর অপরাধীরা রক্ত দিয়ে চিঠি লিখে তাদের পরিচয় আড়ালে রাখার অনুরোধ জানায়। তাদের বংশধররা এখন কোথায় রয়েছে? না, কিছুই জানা যায়নি। ব্রিটিশ সরকার বহুবিধভাবে তাদের ধরার চেষ্টা করে ব্যর্থ হলেও শহর জুড়ে মাইকিং করেন। যেই পরিবার দোষীদের ঠাঁই দেবে তাদের লঘু পাপে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাতেও আশানুরূপ ফল না পাওয়ায় দোষীদের ধরিয়ে দিতে পারলে নগদ অর্থ পুরস্কারের লোভ দেখানো হয়। যা, লোকগুলো রাতারাতি কর্পূরের মতো উবে গেল নাকি? মম, সেটা আমার কনসার্ন নয়, কিন্তু কৌস্তব আঙ্কেল আর তিতাস স্যার হিরেটার সম্পর্কে এত কিছু জানলেন কেমন করে, সেটাই বেশি ভাবাচ্ছে। রঞ্জিত, সত্যিটা তুই নিজের মুখে স্বীকার করবি নাকি আমাকে? পরবর্তী লোকের সামনে সিন ক্রিয়েট করিস না, এদিকে আয়। হাতছাড়! কত বড় বেঈমান হলে ভাগ বাটোয়ারা রুখতে কেউ ওই জিনিস নিজের পরিবারের লোকের নামে দান ছত্র করতে পারে, সেটা সকলের জানা উচিত। আই এম সরি, ওর হয়ে আমি সকলের কাছে ক্ষমা চাইছি। ও জাস্ট নেশার ঘোরে ভুলভাল বকছে। খুন করে ফেলবো শালা! আমার ভাগ মেরে পার পেয়ে যাবি ভেবেছিস? বাপ মেয়ে দুটোকেই দুটুকরো করে কেটে শিয়াল কুকুরদের খাইয়ে দেবো শালা। শাট আপ! কোন জিনিস কার কাছে যত্নে থাকবে সেটা আমার চেয়ে ভালো করে আর কেউ জানে না। এত বড় সিদ্ধান্ত নেবার আগে অন্তত একবার আমাদের সাথে আলোচনা বসতে পারতিস। কোনো লাভ নেই। ওই জিনিস বিক্রি করে সেই টাকায় নিজেদের স্বার্থ চরিতার্থ করার কল্পনা করলেও
মানুষের কি ভয়াবহ পরিণতি হয় তা আমরা আগেই জেনেছি। তাহলে কোন সাহসে ভর করে অভিশপ্ত জিনিস নিজের মেয়ের হাতে তুলে দিচ্ছ? রিম্পির মধ্যে যে পিওরিটি আছে তা দিয়ে খুব সহজেই ও হীরের নেগেটিভিটি কাটিয়ে ফেলতে পারবে। আমরা কিন্তু এই বিট্রিয়ালটা ডিজার্ভ করি না। ওই হীরেতে যতজনের রক্ত লেগেছে তারাও অমন করুণ পরিণতির দুঃস্বপ্ন দেখেনি। আমার আর এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছা করছে না। আমি ক্যাব বুক করেছি, 10 মিনিটের মধ্যেই চলে আসবে। ডিনার না করেই চলে যাবেন? রঞ্জিতের শ্রাদ্ধে এসে একেবারে কবজি ডুবিয়ে খেয়ে যাব না হয়। তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি ততক্ষণে চায়ের জল চাপিয়ে দিচ্ছি। বাঁচালি ভাই, বডিটা যে কি কষ্টে অফিস থেকে এতদূর টেনে এনেছি তা একমাত্র আমিই জানি। প্যাসেঞ্জার ভর্তি গাড়ি নিয়ে ড্রাইভারদের ওভারটেক করার বিষাক্ত নেশাটা আমাদের মতো সাধারণ মানুষদের জন্য দিনের পর দিন দুর্বিষহ হয়ে উঠছে। আজ পুরো কপালের জোরে অ্যাক্সিডেন্ট হয়নি আমার। আচ্ছা, একটু জল খেয়ে মাথা ঠান্ডা কর। আদৃশ পুনরায় কিছু বলতে যাবে এমন সময় দরজার বাইরে একটা ছায়ামূর্তির দেখা মিলতেই ও ভ্রু কুঁচকে ধমকের সুরে প্রশ্ন ছুড়ল, কে ওখানে? আমিও সন্দেহজনক ব্যক্তিকে পাকড়াও করার তাগিদে তাড়াতাড়ি বাইরে আসতেই দেখি যথাযথ উচ্চতা সম্পন্ন স্যুট বুট পরা একজন মধ্যবয়স্ক ভদ্রলোক এক হাতে সুটকেস ঝুলিয়ে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রয়েছে। নমস্কার, আমার নাম কৌস্তব ভৌমিক। আমি একজন প্রমোটার, পৈতৃক ভিটে বারুইপুরে। সুতরাং ওখানকার উন্নতি সাধনের তরে আমার বিশেষ দায়িত্ববোধ রয়েছে। আপাতত কয়েক কাটা ফাঁকা জমি নিয়ে একটা প্রজেক্ট শুরু করেছি। তবে এখানে আসার কারণ কিন্তু অন্য, জমি জমা সংক্রান্ত নয়। ওনাকে ভেতরে নিয়ে আয়। দেখুন, আমার হাতে খুব বেশি সময় নেই, তাই আপনাদের বাইরের পোশাক আশাক পরিবর্তন করার আগেই এখানে হানা দিতে হলো। তাহলে সরাসরি কাজের কথায় আসা যাক। আপনাদের সাথে বিশেষ প্রয়োজনে দেখা করার জন্য 8 ঘন্টা যাবৎ মোড়ের মাথায় দাঁড় করানো ওই গাড়িতে বসেই অপেক্ষা করছিলাম। কয়েক সেকেন্ডের অ্যাপিয়ারেন্সেও বুঝতে সমস্যা হয়নি যে ঠিক জায়গাতেই এসেছি আমি। কেবলমাত্র প্রশংসা করে আদৃশের মন পাওয়া বেশ কঠিন। ও চিরকালই এফার্টে বিশ্বাসী, তাই প্রসঙ্গ বদলে বলে উঠল, চা খাবেন? হ্যাঁ, তা খাওয়াই যায়, তবে আদা দিয়ে একটু কড়া করে, আর চিনি কম। অর্ডার আসতেই আমি রান্নাঘরের দিকে পা বাড়াই, কিন্তু কানটা পাশের ঘরে হওয়া ওই জিজ্ঞাসাবাদের দিকেই আটকে ছিল। মহাভারতে পঞ্চপাণ্ডবের নাম তো নিশ্চয়ই শুনেছেন। ধৈর্য, শক্তি, বুদ্ধি, রূপ, অস্ত্রচালনা ও জ্যোতির্বিদ্যায় সমৃদ্ধ ভ্রাতৃত্বের প্রতীক, যাদের একে অপরের কাছ থেকে আলাদা করতে চাইলে শত্রুপক্ষের জম হয়ে স্বয়ং ঈশ্বর উপস্থিত হতেন। আমারও তেমনই 5 বন্ধুর সমষ্টি ছিল, কিন্তু 1 বছর আগে তাদের মধ্যে থেকে একজনকে খুন হতে হয়। খুনিকে ধরার জন্য থানা, পুলিশ, পোস্টমর্টেম সব কিছু সাহায্য নিলেও আদপে লাভের লাভ কিছুই হয়নি। বর্তমানে কে বা কারা যেন আমাদের বাকি 4 জনের গতিবিধির উপর নজর রাখছে, তাই প্রাণ বাঁচাতে আপনার কাছে ছুটে এসেছি। আচ্ছা, আপনার বন্ধু কি কাজ করতেন? একটা ইন্স্যুরেন্স কোম্পানির সিইও পদে নিযুক্ত ছিল। ওনার নাম হলো নবনীত কর্মকার। কোনটা কিভাবে করা হয়েছে সেটা বুঝতে পেরেছেন? আমি পোস্টমর্টেম রিপোর্টের একটা কপি এনেছি, আপনার কাছে রেখে যাচ্ছি, সময় করে দেখে নেবেন। আচ্ছা, দলের বাদ বাকি 3 জন কে কোন পেশার সঙ্গে যুক্ত? রঞ্জিত ধর, স্পাইস মিল ওনার। তিতাসকর বারাসাত ইউনিভার্সিটির আন্ডারে থাকা একটা কলেজের প্রফেসর। আর ছিল মিহির নাথ, বেশ কিছু বছর আগে রঞ্জিতের সাথে পার্টনারশিপে কাজ করত। ধীরে ধীরে কায়দা কানুন সম্পর্কে অবগত হলে রঞ্জিতই ওকে বিদেশে গিয়ে নিজস্ব মশলা কোম্পানির ওপেন করার পরামর্শ দেয়। ব্যাস, এই রিস্ক নেবার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ওকে। সকলের সামনে মুখে স্বীকার না করলেও অপরের উন্নতি দেখে মানুষের মনে আবছা দুঃখ উঁকি মারে বই কি। বিশেষ করে বিজনেস আইডিয়া ও কাজকর্ম রঞ্জিতবাবুর হাত ধরে শেখার পর সময়ের ফেরে তাকেই টেক্কা দিয়ে কর্মচারী কাম পার্টনার লাখপতি হয়ে গেলে একটু বিট্রে ফিল তো হয়। এই নিন চা। ধন্যবাদ। মিহির বিদেশে যাওয়ার জন্য আমরা যে যেমন পেরেছি সেই সময় সামর্থ্য অনুযায়ী ওকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছি। মনে পাপ থাকলে কি আর অন্যের সফর সাকসেসফুল করতে কেউ বাজারে ধার কার্য করতো? সর্বনাশ, বন্ধু সেই টাকা সুদ সমেত ফেরত দিতে পারবে কিনা এই বিষয়ে নিশ্চিন্ত না হই এত বড় পদক্ষেপ নিয়ে নিলেন।
আসলে আমাদের 5 জনের প্রাণভোমরা একটা হীরের মধ্যে সুরক্ষিত আছে, যেটার ভাগ বাটোয়ারা হওয়ার পূর্বে আমরা চাইলেও কেউ কারোর দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারবো না। এই তো এবার আসল পয়েন্টে এসেছেন। মিহির আর নবনীত ছাড়া বাকি দুজনের সাথে আমার কলেজে পড়ার সময় বন্ধুত্ব হয়েছিল। ওই সময় থেকেই নিলাম দেখতে যাওয়ার একটা অদ্ভুত শখ আমার মাথা চাড়া দিয়ে ওঠে। কিন্তু অংশগ্রহণ না করলে যে সব ক্ষেত্রে প্রবেশাধিকার পাওয়া যায় না, এই নিয়ম কানে আসতেই বয়সের দোষে একটা গুন্ডা বাহিনীর সাথে জড়িয়ে পড়ি। তার মানে আপনি নিজের চোখের সামনে দেশের মূল্যবান সম্পদ বহুবিধভাবে বাইরে পাচার হতে দেখেছেন। এটা এক পক্ষে নিজের দেশের সম্মান নিয়ে দর কষাকষি খেলা বলা চলে। আগে হ্যাঁ, আর সেই বোধ জাগ্রত হতেই দল থেকে নিজেকে আলাদা করার চেষ্টা করছিলাম, কিন্তু বারংবার ব্যর্থ হই। থ্রেট কল, লোক লাগিয়ে খুনের চেষ্টা, হুমকির চিঠি, এসবের সম্মুখীন হতে হতে একদিন দৈবাতক্রমে নবনীতের সাথে দেখা হয় আমার। ও তখন রাস্তাঘাট, শপিং মল ঘুরে লাইফ ইন্স্যুরেন্সের পলিসি বিক্রির কাজ করত। মাত্র 30 মিনিট ওর সাথে কথাবার্তা বলে বুঝতে পারি এ জীবন রাখার চেয়ে শেষ করে ফেলতে পারলেই লাভ বেশি। কিন্তু ট্রেনের তলায় পিষ্ট হওয়ার আগেই নবনীত আমায় বাঁচিয়ে আনার পর ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি শুনে আইনের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেয়, এবং যতদিন পর্যন্ত পুলিশের কাছে হাজিরা দিতে গিয়েছি ততদিন ছায়ার মতো আমার সঙ্গেই ছিল। এতে ওনার লাভ কি হয়েছে? শর্ত একটাই ছিল, নিষ্কলঙ্ক জীবন পেতে সফল হলে কৃতজ্ঞতা স্বরূপ ওর টার্গেট পূরণ করার জন্য আমায় একটা পলিসি করতে হবে। প্রথম দিকে ভয় ওর প্রস্তাব নাকচ করেছিলাম। সেই ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, তাই পড়াশোনার যাবতীয় খরচ কাকা কাকিমাই লুকিয়ে ডাক মারফত পাঠাতেন আমায়। আর আমাকে গারদে পড়ার অর্থ না চাইতেও তাদের কাছে এই খবর পৌঁছাবে। তারপর কি হলো? নবনীত ওর চেনা পরিচিত মানুষদের সহায়তায় পরদিন সকালে আমাকে থানায় নিয়ে যায়। এরপর পুলিশ অফিসারের কাছে শুরু থেকে শেষ পর্যন্ত সবটা স্বীকার করে লিখিত জমা দিতেই উনি আমার বিষয়ে খোঁজ খবর নিয়ে 3 দিনের মাথায় পুনরায় থানায় ডেকে পাঠান। সেদিন ফোর্স সহ গুন্ডাদের ডেরায় হানা দিতেই অনেকেই ধরা পড়েছিল, এবং এই কাজে নিজের সততা অক্ষুণ্ণ রাখার ফলে অফিসার আমার সমস্ত অন্যায় মাফ করে দেন। কেন জানি না আপনার কথাবার্তা না বিশ্বাসযোগ্য ঠেকছে না। গুন্ডাদের সাথে বেইমানি করার ফলে এতদিনে আপনার ছবিতে মালা ঝুলে যাওয়ার কথা, সেখানে কিনা আপনার নির্দোষ বন্ধু খুন হলেন। নবনীত মহাশয়ের অতিরিক্ত সাহসী হয়তো তার অকাল মৃত্যুর একমাত্র কারণ। সেই সময় কর্তব্যরত পুলিশ অফিসার গুন্ডাদের শাসিয়ে এসেছিলেন, ভবিষ্যতে আমার কোনো বিপদ হলে তদন্ত ছাড়াই ওদের দোষী সাব্যস্ত করা হবে। সেই ভয়েই হয়তো কেউ আমাকে পুরনো পাকে টেনে নিতে পারেনি। যাকে হীরের প্রসঙ্গে ফিরে আসুন। হ্যাঁ হ্যাঁ, ঐতিহাসিক বস্তুটার খবরাখবর আমি বাকিদের কানে তুলেছিলাম, এবং সেই মতো রক্ত জল এক করে বাড়িঘর বন্ধক রেখে মেঘময়ূরী ক্রয় করি। কিন্তু বর্তমানে রঞ্জন চালাকির দ্বারা হীরেটা কেবলমাত্র নিজের কাছে গচ্ছিত রাখতে চাইলে আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। তা হিরেটা এখন কোথায় সংরক্ষিত আছে? রঞ্জিতের মেয়ে রিম্পির অ্যান্টিক হাউসে। আমরা ওই বস্তু চাক্ষুষ প্রত্যক্ষ করতে চাই। ওই জায়গার আশেপাশেও যাতে দলের বাকি 3 জন ঘেঁষতে না পারে সে কথা মাথায় রেখে চতুর্দিকে পাহারাদার বসানো হয়েছে। আপনার কি মনে হয় খনির পরবর্তী টার্গেট কে হতে পারে? আমার তো মনে হয় রঞ্জিত, কারণ হিরেটা ওর কাছেই রয়েছে। কিন্তু এখানে আসার পর সর্বপ্রথম আপনি নিজের সেফটি নিয়ে চিন্তিত ছিলেন। দেখুন, বর্তমানে আমার 2টিই লক্ষ্য। 1, 4 বন্ধু বাদবাকি জীবনটা সুস্থ সবলভাবে বাঁচতে চাই, আর 2, হীরের ন্যায্য পাওনা গণ্ডা উসুল করা। কীর্তিকাকে হারাবার আগে ওই হীরের একটা ছোট্ট অংশ কেটে আংটি গড়িয়ে দেবার স্বপ্ন দেখিয়েছিলাম, কিন্তু ইনি নিশ্চয়ই আপনার স্ত্রী? আজ থেকে 2 বছর আগে ওর মৃত্যু হয়। ওনার মৃত্যুর কারণ? যেভাবে নবনীত শেষ হয়েছিল ঠিক সেইভাবেই। ওনার পোস্টমর্টম রিপোর্টটা দিন। আসলে শেষ সময় কষ্ট দিতে চাইনি বলে ও সবার করানো হয়নি। স্ট্রেঞ্জ, নিজের বন্ধুর মৃত্যুতে যুক্তিবুদ্ধি কাজ করলেও স্ত্রীর মৃত্যুর সময় মেডিকেল সায়েন্স উপেক্ষা করে গেলেন। আসলে ওটা আমার জীবনের
প্রথম ধাক্কা, তাই কঠোর হতে সময় লেগেছে। আচ্ছা, আপনার কোনো সন্তানাদি রয়েছে? হ্যাঁ, এক ছেলে আছে, নাম সৌগত ভৌমিক। ওর মামা নিঃসন্তান হবার কারণে সৌগতকে 3 বছর বয়স থেকে নিজের কাছে নিয়ে গিয়ে পিতৃস্নেহে বড় করে তুলেছেন। কীর্তিকাও আধুনিক গোছের হওয়ায় শুধুমাত্র বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকতে চায়নি। বর্তমানে সৌগত ওর মামার ব্যবসায় হিসাবপত্র দেখাশোনা করছে। মাসে 2-1 দিন বারুইপুরে এসে আমার খবরাখবর নিয়ে যায়। আদৃশ সবটা শোনার পর বেশ কিছুক্ষণ চুপ থেকে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। দেখুন, বড় আশা নিয়ে এসেছি, দয়া করে খালি হাতে ফিরিয়ে দেবেন না। দুঃখিত, তবে আপনি সম্পত্তির মালিকানা আর বন্ধুবান্ধবের সেফটি নিয়ে যতখানি চিন্তিত, তার ছিটে ফোটা কনসার্নও নিজের স্ত্রীর খুনের ঘটনার বিষয়ে মুখ খোলার সময় প্রকাশ করেননি। সুতরাং এরূপ উদাসীনতার কারণটা আগে জানা দরকার। দেখুন, আমার ফ্ল্যাটের প্রতিটা কোণায় আমি কীর্তিকাকে খুঁজে পাই। কে বলে ও নেই? এই সমাজ থেকে যতবার ধাক্কা খেয়েছি ততবার ও কোনো রকম প্রশ্ন ওর এক্সপেকটেশন ছাড়াই দুহাত বাড়িয়ে আমায় কাছে টেনে নিয়েছে। আসলে আসলে শরীরের মৃত্যু হয়, কিন্তু আত্মা তো অবিনশ্বর। তবে তবে এই ম্যাচুরিটিটা গেইন করতে অনেক সময় লেগে গিয়েছে আমার। স্ট্রেস কমানো আর ঘুম বাড়ানোর জন্য এককালে মুড়ি মুরকির মতো প্রচুর ওষুধপত্র খেয়েছি, কিন্তু শরীর ও মনের কোনো পরিবর্তন না হওয়ায় তিতাসের জোড়াজুড়ি আর ডাক্তারবাবুর প্রেসক্রাইব করা একজন সাইকিয়াট্রিস্টের সাক্ষাতে এসে নিজেকে আবার নতুন করে এক্সপ্লোর করার সুযোগ পাই। আজ আমার মধ্যে যেই স্থিরতা দেখতে পাচ্ছেন, সবটাই ওনারই কেরামতি। মানুষের ব্রেন নিয়ে এমন নাড়াচাড়া করেন যে ছোট্ট শিশুর মতো সব কমান্ড মাথা পেতে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এত সহজে আপনাকে জাজ করার জন্য ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ছি ছি, ওভাবে বলবেন না। বর্তমানে আপনি ফ্ল্যাটে থাকেন? না, ওই যে বললাম, বারুইপুরে পৈতৃক বাড়ি আছে আমাদের। স্যাঁতস্যাঁতে শ্যাওলা জমা প্রাচীন অট্টালিকা, দূর দূরান্ত পর্যন্ত সবুজের সমারোহ চোখে পড়ে। বর্ষাকালে পচা ডোবার জল রাস্তায় নেমে আসে আর রাত্রিবেলা ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়। কীর্তিকার এমন পরিবেশে মানিয়ে নিতে অসুবিধা হওয়ায় নিউটাউনের একটা ফ্ল্যাট ভাড়া করেছিলাম, এবং ওর মৃত্যুর পর স্মৃতিগুলো যাতে হারিয়ে না যায় সেই চিন্তায় 2টো ঘর পরবর্তীতে নিজের নামেই করে নিই। এই মুহূর্তে আপনার মোবাইলে ওনার কোনো ছবি আছে? ভদ্রলোক তৎক্ষণাৎ একটা ফোল্ডার ওপেন করে দিলেন, যাতে 10,000-এরও বেশি মুহূর্ত ক্যামেরাবন্দি করা হয়েছিল। ভদ্রমহিলার রূপ চোখ ঝলসে দেওয়ার মতো। অভিনয় জগতে নাম লেখালে যথেষ্ট সুনাম অর্জন করতে পারতেন, সে বিষয়ে সন্দেহ নেই। চোখের এক্সপ্রেশন, হাসি, সাজগোজের রুচি সবটাই নজর কাড়া। আপনার নিশ্চয়ই লাভ ম্যারেজ হয়েছিল? কৌস্তব মশাই ঘাড় নেড়ে ইতিবাচক উত্তর দিলেন, এবং সেই সাথে ওনার চোখের কোণে 2 ফোঁটা জল ছকছক করে উঠল। তা আপনার বন্ধু বান্ধবরা, তারা প্রত্যেকে বিবাহ করেছেন? না না, তিতাস সংসার বিমুখ মানুষ, আর নবনীত প্রেমে ছ্যাঁকাকে নারী সমাজ থেকে মুখ ফুরিয়ে নিয়েছিল। আচ্ছা, এবার তাহলে উঠি, আমার ড্রাইভার আর ধৈর্য ধরতে পারছে না। একটা কথা বলছিলাম, হীরের বিষয়টা যেন 5 কান না হয়, সেটা একটু খেয়াল রাখবেন প্লিজ। আর এই নিন, এটা আমার কার্ড। কেসটা হাতে নিলে পুনরায় যোগাযোগ হবে। এরপর আমি আদৃশের দিকে আর চোখে তাকাতেই ও বলে ওঠে, তদন্তের শুরুটা রঞ্জিত মশাইয়ের বাড়ি থেকেই হোক। আপনার কাজ হলো আজকে রাতের মধ্যে সবটা জানিয়ে তাদের জিজ্ঞাসাবাদ পর্বের জন্য রাজি করিয়ে রাখা। প্রত্যেকের ঠিকানা, ফোন নম্বরগুলো এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে দেবেন, কেমন? থ্যাংক ইউ ভেরি মাচ। সাবধানে যাবেন। কৌস্তব মশাই অস্ফুটে নমস্কার জানিয়ে সামনে থেকে প্রস্থান করতেই আদৃশ নবনীত মহাশয়ের পোস্টমর্টম রিপোর্টে চোখ রাখল। ভদ্রলোকের গলায় একাধিকবার কোপ দেওয়ার আগে সেই জায়গাটার মাংসপেশির তীব্র ক্ষারযুক্ত রাসায়নিক পদার্থ দ্বারা দুর্বল করে দেওয়া হয়েছিল। একজন পুরুষের উপর বিভিন্ন কারণে রাগ, ঘৃণা, হিংসা জন্মাতে পারে, কিন্তু সামান্য এক গৃহবধূর প্রতি খুনির এতখানি ক্ষোভ প্রকাশের কারণ কি? আপনা মাংসে হরিণা বৈরি।
হ্যালো, কৌস্তব বলছি। তোর বাড়িতে সন্দেহজনক কোনো বস্তু থেকে থাকলে যত তাড়াতাড়ি সম্ভব ওগুলো সরিয়ে ফেল। ডিটেকটিভের বয়স বেশি না হলেও কৌতূহল কিন্তু মাত্রাতিরিক্ত। ডিটেকটিভ হিরেটার ভাগ বাটোয়ারায় সাহায্য করতে পারলে বেটার, নয়তো আমার কাছে সেকেন্ড প্ল্যান আছে। সেটা কিরকম? রিম্পিকে কিডন্যাপ করতে হবে। যে হাঁটুর বয়সী মেয়েকে চোখের সামনে জন্মাতে দেখলাম, তার ব্রেন ওয়াশ করতে তোকে এত নাকানি চুবানি খেতে হচ্ছে? হিরেটা হাতে পাওয়ার পর পুরো ব্যক্তিত্ব বদলে গিয়েছে। শোন, আমিও আর একটা পন্থা ভেবে রেখেছি। সেদিন রাতে ডিনার সেরে আদ্রিস আমার উপর গুগল ম্যাপ দেখে রঞ্জিত মশাইয়ের বাড়িটা খুঁজে বের করার দায়িত্ব সঁপে নিজে দাবার ঘুঁটি সাজাতে শুরু করলে আমিও যথারীতি বেশি কথা না বাড়িয়ে নিজের কাজটুকু সম্পন্ন করে আলো নিভিয়ে ঘুমোতে যাই। পরদিন সকাল 6টায় উঠে তৈরি হয়ে হাওড়া মাকড়দো যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 7:30টার সময়। আরে ওদিকে কোথায় যাচ্ছিস? বাস স্ট্যান্ড তো এইদিকে। ক্যাব বুক করেছি। দূর, আবার কতগুলো এক্সট্রা টাকা খুঁজবে। মৃতের বাড়িতে গিয়ে অতৃপ্ত আত্মার কবলে পড়লে অন্তত গাড়ির ড্রাইভার সেখান থেকে বের করে আনতে পারবেন। মানে আমরা কোথায় যাচ্ছি? নবনীত মশাইয়ের গলা পচা ক্ষতবিক্ষত দেহটা ঘরের কোন দিকে পড়েছিল সেটা আগে ভাগে দেখে আসা উচিত। বেশি দেরি করলে সমস্ত সূত্র মুছে যেতে পারে। মিনিট 5 মধ্যে ক্যাব এসে পড়ায় গল্প করতে করতে কখন যে আসল গন্তব্যে এসে থেমেছি তার খেয়াল নেই। টাকাটা ধরুন। কেউ কিছু জিজ্ঞেস করলে বলবেন আমরা ইন্স্যুরেন্স কোম্পানির লোক, আর গাড়িটা একটু এগিয়ে দাঁড় করাবেন। পাঁচিলে পানের পিক, পশু পাখির মলমূত্র জমা, দ্বিতল বিশিষ্ট বাড়ির জানলা দরজায় জং ধরে গিয়েছে। আশেপাশে জঙ্গলি গাছ আর ঘাসের বাড়বাড়ন্ত। সদর দরজায় একটা বিরাট তালা ঝোলানো রয়েছে দেখে আমরা পাঁচিল টপকে ভেতরে যাবার সিদ্ধান্ত নিই। ততক্ষণে আমাদের সন্দেহজনক গতিবিধি দেখে আশপাশ থেকে বহু মানুষজন জড়ো হয়ে নিজেদের মধ্যে ফিস ফিস করে কি সব আলোচনা করতে লেগেছেন। হাত ভাঙা ইটগুলোর উপর পাতি উঠে আয়। ওরে বাবারে, উফ! সাবধানে পা ফেল, আশেপাশে ফাঁক পাতা থাকতে পারে। আদৃশের সতর্কবার্তা বলতে দেরি, তবে কাজে ফলতে বিলম্ব ঘটেনি। জঙ্গলি লতাপাতার ওপর পা দিতেই নিচ থেকে দড়ির টোপ জড়িয়ে যায়। পায়ে কাঁটার মতো কিছু বিঁধছে। ছটফট করিস না, তাতে বাঁধন শক্ত হয়ে এঁটে বসবে। এরপর পকেট থেকে লাইটার বের করে সে আগুনের দড়িটা পুড়িয়ে ফেলার পর দরজা ভেঙে ভেতরে ঢুকে নিচের ঘরগুলো ঘুরে দেখতে লাগলাম। বাড়িটা আকারে বড় হলেও ভেতরে তেমন আসবাবপত্র নেই, অথবা গৃহকর্তার মৃত্যুর পর সেসব চুরি হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বিভাস, ভালো করে লক্ষ্য কর, মেঝেতে জমে থাকা পুরো ময়লার উপর মেইলি পায়ের ছাপ ফুটে উঠেছে। তবে ছাপটা দৈর্ঘ্য প্রস্থে বেশ কম, আঙুলের অগ্রভাগ নিটোল, পায়ের পাতার জায়গাটা সরু এবং আর্চের ভাগ বেশ স্পষ্ট। ওই দেখ, বাংকারে ঘুঘু পাখি বাসা বেঁধেছে। দাঁড়া দাঁড়া, একটা ছবি তুলে রাখি। আবার সেই ফটো মেনিয়া শুরু করলি। এবার সিঁড়ি বেয়ে ওপরে উঠে বাকি ঘরগুলো খানা তল্লাশি চালাবার পালা। কিন্তু এ কি, স্কুল কলেজের মতো সিঁড়ির ধাপ শেষ হতেই দেখি লোহার গ্রিল টানা রয়েছে। তবে গায়ের জোরে এ জিনিস ভেঙে ওদিকে যাওয়া অসম্ভব। অগত্যা বাড়ির পেছন দিককার পাইপ বেয়ে ওপরে উঠতে হলো। পেয়েছি, এটাই সেই ডেথ স্পট। মেঝের কিছুটা অংশ ফ্যাকাশে হয়ে গিয়েছে, বোধ করি খাড়ের প্রভাবে। খাটের পায়ায় কালচে রক্তের ছিটে আর তলায় মদের বোতল গড়াগড়ি খাচ্ছে। বিভাস, কিছু পেলি? লকারে একটা কানের দুল রয়েছে। আরেক জোড়া কার কাছে রয়েছে সেটা খুঁজে বের করা দরকার। হয়তো এটার টানেই নিচতলায় বেনামি ভদ্র মহিলার আগমন ঘটেছিল। উত্তেজনার বশে মৃতের বিছানার চাদর আর বালিশে হাত দিতে গেলে আদৃশ তাদের বাধা দেয়। কি করছিস? বিষাক্ত পদার্থটা বিছানার কতখানি জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছিল তাকে বলতে পারে। নিজেদের নিরাপত্তা বজায় রেখে যা পেয়েছি তাই যথেষ্ট। সুতরাং পাইপ বেয়ে নিচে নামার পর একাধিক কৌতূহলী দৃষ্টির দিকে বুড়ো আঙুল দেখিয়ে গাড়িতে চেপে বড় রাস্তায় উঠে এলাম। এগুলো সঙ্গে নিয়ে অফিস যাবি নাকি? আজ ছুটি নিয়েছি। অর্থাৎ হিসাব নিকাশ করে কেসের অর্ধেক রহস্য আজকেই সমাধা করে ফেলবে। এদিকে অনিচ্ছা সত্ত্বেও অফিসে যাওয়ার ফলে মন পড়েছিল খুন, রক্ত আর হীরের ঘেরা টোপে। তাই বিকেল হতেই শরীর খারাপের বাহানা করে সোজা বাড়িতে ফিরে আসি। আজ এত তাড়াতাড়ি এডিটের কাজ সম্পূর্ণ হয়ে গেল? সঠিক উত্তরটা তো তোর অজানা নয়। যাকে, এখন একটু বিশ্রাম নিয়ে নে।
সন্ধ্যাবেলা রঞ্জিতবাবুর বাড়িতে হানা দিতে হবে। ঘড়ির কাঁটায় 6টা বাজতেই পাড়ার দোকান থেকে চা সিগারেট খেয়ে হাওড়াগামী বাসে চেপে রবীন্দ্র সেতু পার করার পর সোডিয়াম বাতির হলদে আলোয় চোখ রেখে দাসনগরের কাছাকাছি আসতেই বড় বড় লরি আর টেম্পো রাজত্ব শুরু হয়। ক্রমে সাঁতরাগাছি পার হয়ে মাকড়তো রোডে প্রবেশ করলে ল্যাম্পপোস্টের সংখ্যা কমতে থাকে। বাসের হেডলাইটের আলোয় যতটুকু দেখা সম্ভব তাতে দুধারে বট বা অশ্বত্থের সারি চোখে পড়ল। এছাড়া টিনের চাল দেওয়া সাইকেলের গ্যারাজ, মুদির দোকান, ওষুধের ডিসপেন্সারিও আছে। আচ্ছা, আমাদের সামনেটায় নামিয়ে দেবেন। একটা বিষয় খেয়াল করেছিস, যাদের ঐতিহাসিক হিরে কেনার মতো অকল্পনীয় সামর্থ্য রয়েছে তারা হঠাৎ শহুরের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ দিয়ে ভেতর দিককার নিরিবিলি জায়গা জমিতে ঘাঁটি গেড়ে বসেছেন। আমি নিশ্চিত এই 5 জন সদস্যের শহরের দিকে নিজস্ব বাড়িঘর রয়েছে, তবে কালো টাকার পরিমাণ ঢাকতে সাদাসিধে জীবনযাত্রার অভিনয় করছে মাত্র। আচ্ছা, আর কত দূর যেতে হবে? ওই তেঁতুল গাছ লাগোয়া সাদা বাড়িটাই বোধহয় ধরদের। এখানে কাকে চাই? এই ভূত ভূত। আরে না, আমি মানুষ। পালা পালা অদৃশ পালা। আমি রিম্পি ধর। আপনাদের আমার বাড়ি নিয়ে কথাবার্তা বলতে শোনায় মাঝখানে ইন্টারফেয়ার করে ফেলেছি। আই এম সরি। আপনার গলাটা অমন অমন ফ্যাঁস ফ্যাঁসে শোনাচ্ছে কেন? ঠান্ডা লেগেছে। আপনি হনুমান চালিসা পড়তে পারেন? গায়ত্রী মন্ত্রও জানা আছে, শোনাবো? না থাক। এবার বলুন, এই ঠিকানায় হঠাৎ কি মনে করে আসতে হলো? আমি ডিটেকটিভ আদৃশ চৌধুরী আর ও আমার অ্যাসিস্ট্যান্ট বিভাস রায়। এখানে রঞ্জিত মশাইয়ের সঙ্গে কিছু কথাবার্তা বলতে এসেছি। পাপা ডিটেকটিভ হায়ার করেছেন, কিন্তু কেন? আমরা কৌস্তব মশাইয়ের তরফ থেকে এসেছি। মেঘময়ূরী হীরের একাংশ ওনার প্রাপ্য। এর আগে আপনাদের কোনো কেস হেরে যাওয়ার রেকর্ড আছে? না, কিন্তু কেন বলুন তো? সেই রেকর্ড এবার ব্রেক হলো বলে আমার পাপা হিরেটা ছাড়তে নারাজ, আর ওদিকে বাকিরা মরে গেলেও এই জিনিস আমায় ভোগ করতে দেবে না। আপনার মন কি বলছে? যা কিছু ঘটেছে সেটা ঠিক? একেবারেই নয়, কিন্তু ওই জিনিস পুরুষদের কাছে গচ্ছিত থাকার জন্য আবিষ্কৃত হয়নি। ইতিহাস বলছে মেঘময়ূরীর অধিকার কেবলমাত্র রানীর হাতে থাকবে। জোর করে তার উপর মাস্কিউলিন পাওয়ার খাটাতে চাইলেই মুখে রক্ত তুলে মৃত্যুবরণ করাই একমাত্র নিয়তি। এটা তো যুক্তিসঙ্গত কারণ হতে পারে না। আমি বিজ্ঞানের চেয়েও অলৌকিক ক্ষমতা, ঈশ্বর, অপশক্তি ও ইতিহাসে লিপিবদ্ধ নিয়ম কানুনের উপর বেশি বিশ্বাসী। বর্তমানে ওই হিরে ছাড়াও আমার কাছে বহু অ্যান্টিক জিনিসের সমাহার রয়েছে। তাদের প্রত্যেককে সংরক্ষিত রাখার জন্য আলাদা আলাদা শর্ত মেনে চলতে হয়। আপনার মতো বুদ্ধিদীপ্ত মানুষের কাছে এগুলো হাস্যকর ঠেকলেও আমার কাছে এই বাধা নিষেধগুলোই ওদের একে অপরের গুরুত্ব ও বৈশিষ্ট্যর প্রকার থেকে পৃথক করে রেখেছে। বেশ ইন্টারেস্টিং। তা জিনিসগুলো একবার দেখাতে পারবেন? সেসব এই বাড়িতে নেই। রঞ্জিত মশাই কিসের চাপে নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করলেন সেটা আপনি জানতে চান না? আমার বাবা কোনো অন্যায় করেনি। বিষয়টা একটু ঘুরিয়ে ভাবার চেষ্টা করুন। যেই খুনি নবনীত মশাইকে শেষ করেছে তিনি কোনোভাবে দ্বিতীয় টার্গেট হিসেবে আপনার বাবাকে ভয় দেখাচ্ছে না তো? না, এ হতে পারে না। বাবা আমায় কখনো মিথ্যে বলেনি। এরকমটাই হয়েছে সেটা এখনই জোর দিয়ে বলছি না, তবে হতেও তো পারে। মেয়েটির মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে আসে। এ কি, ওনাদেরকে আবার কোথা থেকে ধরে আনলে? ভিতরে এসো, কৌস্তব ফোনে সবটা জানিয়েছে। এসব কি হচ্ছেটা কি? যার যখন ইচ্ছে এ বাড়িতে আসছে, অথচ আমার মতামত নিয়ে তো দূরস্থ। কে কেন আসছে সব জানাবার প্রয়োজনটাও বোধ করছে না। আমি সবটা বুঝিয়ে বলছি। বাম দিকের ঘরে তোমাদের বসার ব্যবস্থা করেছি। ভদ্রলোকে অনুসরণ করে সেই ঘরে ঢুকতেই উনি দরজায় ছিটকিনি তুলে দেন। বলো, কি জানতে চাও? মেঘময়ূরী হীরে সমান 5টি ভাগে ভাগ হওয়ার কথা ছিল। যদি তা সম্ভবপর না হয় তবে ওই বস্তু যেন তেন প্রকারে বিক্রি করে আগত অর্থ 5 ভাগে বন্টন হওয়ার কথা। তাহলে এর মাঝে আপনার কন্যাকে টেনে আনলেন কেন? হীরের উপর অভিশাপ লেগেছে, তাজা রক্ত ব্যতীত সে শান্ত হবে না। তার মানে আপনি ইচ্ছাকৃতভাবেই নিজের সন্তানকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন, তাই তো? কে বলল রিম্পি আমার ঔরসজাত কন্যা? ওর মা সবসময় ডিএনএ টেস্টের প্রসঙ্গ এড়িয়ে গিয়েছে। আমার সাথে বিবাহ হওয়ার আগে অন্য একজনের সাথে প্রেমের সম্পর্ক ছিল। এই ফসল তো
তারও হতে পারে। আগে আপনার সাথে রিম্পির মুখের আদলটাও অনেকাংশে মেলে। আমি ছেলের আশা করেছিলাম, কিন্তু ঈশ্বর সেই সুখ থেকে বঞ্চিত করলেন। আজকালকার দিনে দাঁড়িয়েও এমনভাবে মনোভাব পোষণ করতে লজ্জা করছে না? চুপ, একদম চুপ। যে আমার কাজে আসবে তাকেই আমি মাথায় করে রাখবো। হীরের অভিশাপ কাটাতে রিম্পি যদি মারা যায়, তবে এই এলাকায় ওর নামে একটা মূর্তি প্রতিষ্ঠা করে দেব। ফুল, মালা, চন্দন কিছুরই অভাব থাকবে না। আপনি বদ্ধ উন্মাদ। এই সংসারের প্রতিটা মানুষ আমাকে নানাভাবে ঠকিয়ে গিয়েছে। ওরা ভাবে আমি হয়তো কিছুই বুঝি না। আমার রক্ত জল করা টাকায় স্বরূপ গাদাগুচ্ছের গহনা গড়িয়ে অর্ধেক সোনা বাপের বাড়িতে চালান করে। মেয়ের অভাবগতিক সুবিধার নয়, কোনো অজাত কুজাতের সাথে পালিয়ে যাওয়ার আগে যদি আমার কাছে নিজেকে বলি প্রদত্ত করে, তবে ক্ষতি কোথায়? যার জন্য এই পৃথিবীর আলো দেখেছে, তার কারণে প্রাণ দিতে পারার মতো পুণ্য আর কিছুতে নেই। যে নিজের মেয়ের রক্তে হাত রাঙাতে দ্বিধাগ্রস্ত হয় না, সে ঠান্ডা মাথায় হীরের ভাগাভাগি রুখতে নিজের কাছের বন্ধুদেরও সরিয়ে ফেলতে পারে। নবনীতাকে খুন করার জন্য আমি অনেক আগেই লোক লাগিয়েছিলাম, কিন্তু তারা প্রতিবার ব্যর্থ হয়েছে। ওনার সঙ্গে কি আপনার স্ত্রীর কোনো সম্পর্ক ছিল? ধাঁধাটা অমীমাংসিত থেকে যায়। তবে নবনীত যে বিবাহিত রমণীর প্রেমে পড়েছিল, সেই বিষয়ে বিন্দুমাত্র সংশয় নেই। এই বলে পেছনের তাক থেকে একটা ডায়েরি বার করে আমাদের সামনে মেলে ধরলেন। নিষিদ্ধ অনুরাগে গাঁথা আমার ফুলহার, যদি কভু ধরা পড়ি ভাঙবে প্রেম, ঘুচবে মিত্র ভাব। যতবার চেয়েছি ওই কাজল কালো চোখে, বারংবার সাধে জেগেছে সিথি রাঙিয়ে দিতে। তৎক্ষণাৎ ঘোর কাটে, মনে জাগে ব্যথা। তুমি যে অথরা ওগো, আমিই সংসারের কাঁটা। পুরো ডায়েরি জুড়ে এমন সব কবিতা লেখা রয়েছে। সাহিত্যের প্রতি আমার বিশেষ দুর্বলতা নেই। চাইলে এই আবর্জনা নিজেদের সঙ্গে করে নিয়ে যেতে পারেন। নবনীত মশাইয়ের কাছে আপনি কোনো পলিসি করিয়েছিলেন? না, কৌস্ত আবার তিতাস ওর কাছে টাকা পয়সা জমাতো। বেশ, এবার আপনি বাইরে গিয়ে আপনার স্ত্রীকে এখানে পাঠিয়ে দিন। ও আবার কি বলবে? সেটা আমরা বুঝে নেব। আপনাকে যেটুকু করতে বলা হয়েছে সেটা করুন। ভদ্রলোক দাঁত কটমট করে বাইরে যেতে গৃহিণী বিরক্তি সহকারে আমাদের সামনে এসে বসল। নমস্কার, আমি স্বরূপা ধর। মেঘময়ূরী হীরে সম্বন্ধে আপনি কি জানেন? হিরেটার আকার আঙুলের 2 করের সমান, ভিতরে সাদা ধোঁয়া পাক খেয়ে বেড়ায়। এরকম বস্তু আগে কোথাও দেখেছেন? আমি গরিবের মেয়ে, বিলাস বাসনের জিনিসপত্র এ বাড়িতে আসার পরেই ভোগ করতে শিখেছি। রঞ্জিত মশাইয়ের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? কারণ ওনার বক্তব্য শুনে মনে হলো এই বিবাহে উনি খুশি নন। রিম্পি জন্মাবার আগে পর্যন্ত আমাদের মধ্যে ভাব ভালোবাসা ছিল। এখন সকলের সামনে মেয়ন্ত প্রাণ বোঝাতে চাইলেও আড়ালে পুত্র সন্তান না পাবার আক্ষেপটা ওনার রয়ে গিয়েছে। ছোটবেলা থেকে ওনার প্রিয় করে তোলার জন্য রিম্পির মধ্যে একটা প্রতিযোগিতামূলক ভাবনা চিন্তার বীজ বপন করেছিলাম। সেই জোরেই হিরেটা হাতিয়ে নিতে পেরেছে। আসলে ও আমাদের জন্য গুড লাক নিয়ে এসেছিল, তাই শত চেষ্টা করেও বাকিদের মতো হেলাছেদ্দা করতে পারেনি। বাকিদের মতো মানে? ছেলের আশায় পরপর আরও 2টি কন্যা সন্তানের মুখ দেখেছিলাম, কিন্তু রোগ ব্যাধি ছাড়াই 1 মাসের মাথায় 2 জন মারা যায়। এ কর্ম কার দ্বারা সম্পন্ন হতে পারে এ বিষয়ে আমি অবগত থাকায় থানা পুলিশের কারবারে জড়াতে চাইনি। মাই গড, উনি একের পর এক অন্যায় করে ওইভাবে পার পেয়ে যাচ্ছেন। আমার যে আর কোথাও যাবার জায়গা নেই। একটা উপকার করবেন? ভদ্রমহিলা আলতো করে ঘাড় নাড়লেন। আপনার স্বামীর অনুপস্থিতিতে এই বাড়ি এবং অ্যান্টিক হাউসটা ঘুরে দেখতে চাই। ক্ষমা করবেন, রিম্পির বাবা জানতে পারলে এই বয়সে গাছতলায় কি দাঁড়াতে হবে। ভয় নেই, এই কথোপকথন আমাদের 3 জনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। আমি একটা নাম্বার বলছি, নোট করে নিন। আগামীকাল দুপুরে এতে ফোন করলে কখন কোথায় আসতে হবে বলে দেব। স্বরূপা ম্যাডামের কাছ থেকে এরূপ সহযোগিতা অর্জন করতে পেরে মনটা বেশ ফুরফুরে লাগছিল। তাই ফেরার পথে সিগারেট ধরিয়ে অফিসের বিষয়ে গল্পগুজব করতে করতে আগুন ফুরিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে রাতের খাবার সেরে নিই। কারণ পরদিন সকাল হতেই আবার সেই চেনা ছন্দে ফিরে যাওয়ার ধুম লেগে যাবে। হ্যালো দর্শক বন্ধুরা, গল্পের মাঝে আপনাদের বিরক্ত করার জন্য কিন্তু প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকেই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আপনাদের প্রত্যেককেই বলবো আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের একটি মূল্যবান লাইক এবং একটি কমেন্ট
আমাদের মনে কিন্তু অনেক ভালোবাসার উদ্রেক করে। তাহলে শুনতে শুরু করা যাক আমাদের আজকের গল্পের বাকি অংশটুকু। বিভাস, উঠে পড়। আর কতক্ষণ ঘুমোবি? বিভাস, ছেলেটা গেল কোথায়? বিছানায় কোলবালিশ সাজিয়ে তার উপর আবার চাদর চাপা দিয়ে রেখেছে। আমাকে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? আদৌ আপনি আসবেন তো, নাকি ইয়ার কি ভেবে বাড়ি বসে আমার মূল্যবান সময়টা নষ্ট করছেন? হ্যাঁ, সবেমাত্র বাস থেকে নামলাম, কিন্তু আপনাকে তো দেখতে পাচ্ছি না। গুড। এবার বাঁ দিকে তাকান দেখি, আপনার জন্য গাড়ি দাঁড় করিয়ে রেখেছি। ওতে 2429 এই কোডটা দিয়ে উঠে পড়ুন তো। হে ভগবান, এই যাত্রায় বাঁচিয়ে নিও। এক্সকিউজ মি, আমার কাছে একটা পাসওয়ার্ড রয়েছে 2429, তাই এটা দিয়ে ঠিক কত দূর যাওয়া সম্ভব? ড্রাইভার আমার মুখের দিকে না তাকিয়ে গাড়ির দরজা খুলে দিলেন এবং আমি তাতে চেপে বসলে দরজা লক করে জানলার কাঁচ তুলে এসি চালিয়ে দেওয়া হয়। নিজের জিগরি ইয়ারকে এই অভিযানের বিষয়ে আগে ভাগে কোনো হিন্দি আসেনি তো? হ্যাঁ, পেছন ফিরতেই দেখি দোহারা গড়নের এক ব্যক্তির মাথায় লাল ভেট্টি মাথা, ভুরুতে দুটো কাটা দাগ রয়েছে আর কানে পিয়ার্সিং করানো। হাতে রূপোর ব্রেসলেটের পাশাপাশি বন্দুকের নিশানা আমার মাথায় তাক করে মিররের দিকে মুচকি হাসি দিলেন। আমাকে মিথ্যে বলে আদৃশের কাছ থেকে আলাদা করার কারণ কি? 5 বন্ধুর একাত্মতা নিয়ে আপনাদের মনে অনেক সংশয় ছিল, তাই পরীক্ষা করে দেখলাম দুজন সমবয়সী শিক্ষিত আদব কায়দা জানা মধ্যবিত্ত শ্রেণীর বন্ধুত্ব কতটা গাঢ় হতে পারে। আপনি ভুল ভাবছেন। আমি এখানে আদৃশের বুদ্ধিকে টেক্কা দিতে আসিনি, বরং আমার দৌলতে এই কেসটা যাতে নির্দিষ্ট সময়ের পূর্বেই সলভ হয়ে যেতে পারে সেই চেষ্টা করছিলাম। মোবাইলটা এদিকে দে। হাত ছাড়ুন, আমি কিন্তু চিৎকার করতে বাধ্য হব। যা মন চাই তাই করবেন, শুধু এই মুহূর্তে আদৃশের সাথে যোগাযোগ স্থাপন করা যাবে না। হেল্প, হেল্প! শয়তানটা বন্দুকের পাট দিয়ে মাথার পিছনে সজোরে আঘাত করতেই আমি জ্ঞান হারাই। ওদিকে আদৃশ হয়তো আমার চিন্তায় এতক্ষণে অস্থির হয়ে উঠেছে। বিভাস আমার জন্য কোনো চিঠি মেসেজ সূত্র না রেখে ডুপ্লিকেট চাবিটা নিয়ে 7 সকালে বাড়ি থেকে বেরিয়ে গেল। ফোনটাও ধরছে না। আরেকবার ট্রাই করে দেখি। এতটা ছেলে মানুষই করা বোধহয় ঠিক হয়নি। আজ বাড়ি আসুক, আচ্ছা করে গালাগাল দেব। আপাতত অফিসের জন্য তৈরি হতে হবে। এই মালটাকে চ্যাংদোলা করে গাড়ি থেকে নামা তো। জল, একটু জল। বাপরে, কি ভারী! ভিতরে নিয়ে গিয়ে থামের সাথে হাত পা কোষে বেঁধে বেলার পর চোখে মুখে জলের ছিটা দিস। যদি জ্ঞান ফেরে হাতের বাঁধন খুলে লঙ্কা পোড়া ভাত খেতে দিবি, ঠিক আছে? এই, বেশি বেগরবাই করলে খুলি ফাটিয়ে দেবো। হুম, আমি ছাড়া অন্য কারো ওর গায়ে হাত তোলার নির্দেশ নেই। আগেরবার রাগের মাথায় শিকারকে এমন বিভৎস মেরেছিলি না যে বসের কাছে আমায় আবার অপমানিত হতে হয়েছিল। একদম না। অমন ভুল আর কখনো হবে না। বাস আসার সময় হয়ে গেল, অথচ এখনো বিভাসের দেখা নেই। বিপদ আপদ হলো নাকি? একবার ওর অফিসে ফোন করে খবর নেই। হ্যালো, আমি বিভাসের বন্ধু আদৃশ চৌধুরী কথা বলছি। আজ কি এডিটর বিভাগে কাজের চাপ কম রয়েছে? ও না, বিভাস সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু হিসেব মতো এতক্ষণে অফিসে পৌঁছে যাওয়ার কথা। না 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 না, আমি দেখছি হ্যাঁ। তো আচ্ছা, মুশকিলে বললাম। অফিসের কাজ পেন্ডিং রেখে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোর মতো ছেলে তো বিভাস নয়। আপনি কে? আমার সাথে তো অন্য একটা লোক ছিল। চলে এসেছি। সকাল থেকে আপনার পেটে অন্য জল পড়েনি, কিন্তু এই ডেরায় অতিথির পায়ের ধুলো পড়লে তাকে একেবারে কিছু না খাইয়ে শ্মশানে পাঠানোর কোনো রেকর্ড আমাদের নেই, বুঝলেন? বাহ, লঙ্কা সিদ্ধ, গুঁড়ো, পোড়া ভর্তা, ভাজায় পঞ্চব্যঞ্জন সাজিয়ে দেওয়া হয়েছে। এই হা করে বসে না দেখে ওনার হাত দুটো খুলে দে।
এইসব অখাদ্য খাবো না। হাতে পাওয়া লক্ষ্মী পায়ে ঠেলতে নেই। আজ এটুকু জুটেছে, আগামীকাল তাও থাকবে না। প্রয়োজন নেই। লঙ্কা দিয়ে ভাত মেখে মন্ড করে ওর মুখে পুড়ে দে। না, আমি খাবো না, খাবো না আমি। আগার নয়তো সাঁড়াশি দিয়ে ঠোঁট চেপে কাজ হাসিল করার মাধ্যম আমার দিব্য জানা আছে। আমার বন্ধুর কানে খবর গেলে তোদের কি অবস্থা হবে ভাবতে পারছিস? আগে তোকে শেষ করব, তারপরে ওই রাঘব বোয়ালকে। হুম, ওদের একসাথে উপরে পাঠালে তবেই তো ইকুইটি বজায় থাকবে। চিন্তা করিস না, তোর তন্দ্রাচ্ছন্ন অবস্থার ছবি, ভিডিও, কথাবার্তা আর কিছুক্ষণ পরেই ওই অদৃশ্যের কাছে পাঠিয়ে তাকেও এখানে টেনে আনা হবে। হ্যাঁ, এই বলে শয়তানটা আমার মুখে চেপে ভাতের গ্লাস ঠেসে দিতেই জিভ কান নাক জ্বলতে লাগলো। খুব কষ্ট হচ্ছে, আর পারছি না। একটু জল দিন, জল। জল দিতে পারি, তবে আমাদের একটা শর্ত আছে। আমাকে কি করতে হবে? ওর বন্ধু কাকে সন্দেহ করছে এবং এখনো পর্যন্ত সাসপিসিয়াস কিছু হাতে পেয়েছে কিনা সেসব বলে ফেল তো, চুপচাপ বলে ফেল। তদন্তে ইতি টানার আগে ও আমায় কোনো কিছু জানায় না। বস, সত্যি কথা বলার জন্য রিওয়ার্ড পাওয়া উচিত। এই রে জল নে। আপনারা অমানুষেরও অধম। আমার দুর্বিষহ অবস্থাকে আরো ভয়াবহ করে তুলতে একটা স্টিলের গ্লাসে গরম জল প্রদান করা হয়। বস, ওর বোধহয় আর খিদে ফিদে নেই। এবার হাত মুখ বেঁধে ফেলে রাখি। আদেশ, আমাকে নরক থেকে উদ্ধার কর। গুড আফটারনুন স্যার, ভিতরে আসতে পারি? অনেকদিন পর আপনার দেখা পেলাম, কিন্তু আপনার চোখ মুখের তলায় এমন কালি পড়ে গিয়েছে কেন? বিভাসকে কিডন্যাপ করা হয়েছে। বস, আমাদের জন্য লাঞ্চের কি ব্যবস্থা আছে? ওই তো মুরগির রোস্ট, রুমালি রুটি আর মদ নিয়ে আয় যা। আচ্ছা, এই ঘড়িটার কত দাম হবে? এসব কম দামি মাল ছেড়ে নিজের নাম খারাপ করিস না, বুঝলি? যার কাছ থেকে এনেছিস তাকে ফেরত দিয়ে আয়। ওই ভুল করবেন না। ঘড়ির চেনের জায়গায় ধারালো কিছু সেট করা আছে, যা দিয়ে গায়ের জোরে দড়ি কেটে ফেলা সম্ভব। তাই আগে ভাগে শিকারকে নিরস্ত করতে হলো। সাব্বাস মেরে শের। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে আসে, কিন্তু আমাকে বাঁচানোর তাগিদে এখনো পর্যন্ত কেউ এখানে এসে উপস্থিত হয়নি। বাইরে ঝিঝি পোকা ডাকছে, বাদুড়ের দল ডানা ঝাপটে উড়ে বেড়াচ্ছে, পেঁচা শিকার ধরছে। কেবলমাত্র আমি এই চার দেওয়ালের মাঝে বন্দী হয়ে রয়েছি। বিভাস, আর কোনো ভয় নেই। চেনা কণ্ঠস্বর শুনে বুকের মধ্যে ঝড় বয়ে যায়। পেছনে থাকা। নড়তে পারছি না। থামের সাথে আমাকে এমন শক্ত করে আটকে রাখা হয়েছিল যে ঘাড় নাড়াতে গেলেও যথেষ্ট বেগ পেতে হবে। তাই আদৃশ কেমন করে এখানে প্রবেশ করলো সেটা প্রথমে বুঝে উঠতে পারিনি। কয়েক ঘন্টার মধ্যে তোর কি অবস্থা করেছে? সরি ভাই, তোর উপকার করতে গিয়ে নিজেই শত্রুপক্ষের জালে জড়িয়ে গিয়েছি। অবচেতন অবস্থায় হয়তো ভারী কিছু দিয়ে পায়ে আঘাত পর্যন্ত করেছে, তাই সোজা হয়ে উঠে দাঁড়াতেও পারছি না। আমার উপর ভর দিয়ে উঠে আয়, বাইরে পুলিশের গাড়ি অপেক্ষা করছে। তাই তো ভাবি, শিকার এতক্ষণ ফিস ফিস করে কার সাথে কথা বলছে। বস, শিগগির এদিকে আসুন। পালা অদৃশ, পালা, ওদের কাছে বন্দুক আছে। সতর্কবার্তা সম্পূর্ণ হওয়ার আগে আদৃশ বেল্টের পিছন দিক থেকে বন্দুক বার করে গুন্ডাদের দিকে লক্ষ্য স্থির করলো। হ্যান্ডস আপ। ইয়ে মানে শান্তিপূর্ণ কথাবার্তা বলেও তো ঝামেলাটা মিটমাট করে নেওয়া যেত। হ্যাঁ, আলবাল কথা বলে মটকা গরম করিও না, ফুল লোডেড আছে। কপালের এ প্রান্ত থেকে ও প্রান্ত পুরো ঝাঁঝরা হয়ে যাবে। ইন্সপেক্টর, ভেতরে আসুন। খেয়েছি, এই পুলিশকে কে খবর দিল? সব তোর অতি চালাকির ফল সালা। বারংবার মানা করেছিলাম ছবি ভিডিও পাঠিয়ে কাউকে ব্ল্যাকমেল করার দরকার নেই সালা।
এই প্ল্যান খাটবার আগেই তো ছেলেটা কুকুরের মতো গন্ধ শুকে এখানে এসে বললো। স্যার, ওরা লঙ্কার ঝাঁঝে আমার আপ্যায়ন করেছে। আমরাও নুন বরফের থেরাপি দিতে জানি। স্যার, আমরা টাকার জন্য নির্দেশ অনুযায়ী কাজকর্ম করি স্যার। ওনাদের সাথে তো ব্যক্তিগত শত্রুতা নেই। যার হয়ে কাজ করিস তাকে লক আপ থেকে ছাড়িয়ে নিয়ে যেতে বলবি। ঘোষবাবু, ওদের কাছ থেকে মোবাইলগুলো কেড়ে নিন। এই, আমার মোবাইলটা ফেরত দে। ও স্যার, স্যার, স্যার আমাদের ভুল হয়ে গিয়েছে স্যার, মানে স্যার আমাদের ছেড়ে দিন স্যার। এসব কুমিরের কান্না দেখে আমার মন গলবে না। চল, তোকে আগে হাসপাতালে নিয়ে গিয়ে একটা এক্সরে করিয়ে আনি। কনস্টেবল মশাই, আপনি ওদের সাথে যান। অনেক ধন্যবাদ। আপনার বন্ধু সঠিক সময় আমাদের কাছে এসেছিল বলে আজ প্রাণে বেঁচে ফিরতে পারল। সকলের সামনে লজ্জায় মাথা নত হয়ে আসে। নিজের বুদ্ধির বড়াই করতে গিয়ে আমার জন্য এমন বন্ধুকে কিনা বিপদের সম্মুখীন হতে হলো। এসব ভেবে বাদবাকি যাত্রাপথে কেউ কারোর সাথে কোনো কথা বলিনি। মম, আজ দুপুরে এই বাড়িতে কেউ এসেছিল? না। আর শোনো, বাঙালির ঘরে এই মম পাপা এই ডাকগুলো না খুব বেমানান লাগে। আর 5টা সাধারণ বাচ্চা যেমনভাবে তাদের অভিভাবকদের সম্বোধন করেন, তুমি সেভাবেই আমার সাথে কথা বলবে। অতি সাধারণভাবে তুমি বড় হলেও আমি তো হইনি। তোমাদের অবর্তমানে গাড়ি, বাড়ি, টাকা পয়সা সব কিছুই আমার হবে। অ্যান্টিক হাউসটা তোমার বাবা নিজের টাকায় তৈরি করেছিলেন, সুতরাং তোমাকে শায়েস্তা করার জন্য উনি আইনের দ্বারস্থ হলে ওখানকার কোনো বস্তুর উপর তুমি অধিকার খাটাতে পারবে না। তোমাদের দুজনের তিক্ত সম্পর্কের বিষ আমার উপর প্রয়োগ না করলেই নয়। হিরেটা ফিরিয়ে দাও। তা হয় না। ওই হীরের পরিবর্তে নিজের যৌবন নিলামে তুলতে বললে তাতেও রাজি থাকবে? আনওয়ান্টেড চাইল্ড অ্যাবর্শন পেইন, পুলিশের ডায়েরিতে লাল কালিতে নিজের নাম নথিভুক্ত করা, নারী দেহভোগী মানুষরূপী হায়নাদের সঙ্গে একের পর এক স্বেচ্ছাচারী রাত কাটানোর যন্ত্রণা, বিশ্রাম ব্যতীত বারংবার মিলনের জন্য মাংসপেশি মজবুত করতে ড্রাগ নেওয়া, ইঞ্জেকশন পুশ, এত কিছু তাড়না সহ্য করবে একটা প্রাণহীন বস্তুর দিকেছে? তাতে কি লাভ? তুমি মারা গেলে ওরা ওই একই পদ্ধতিতে নতুন করে যুবতী মেয়েদের ফাঁসিয়ে এই নৃশংস ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটাবে। কি আবোল তাবোল কথা বলছো? তুমি ছাড়াই পৃথিবীতে আমার নিজের বলতে আর কিচ্ছু নেই। সুতরাং মর্গে বেনামি লাশগুলোর পাশে তোমার নিথর শরীরটা আমি পড়ে থাকতে দেখতে পারবো না। আমাকে একটু ভাববার সময় দাও। সময়? সেটা আমাদের হাতে নেই। 4 বন্ধু যখন যবনিকা পতন ঘটাবে, সেই মুহূর্তে আমরা মাটির পুতুলের মতো ভেঙে গুঁড়িয়ে যাব। আমার হয়ে হিরেটা তুমি 1 সপ্তাহ নিজের কাছে লুকিয়ে রাখতে পারবে? অ্যান্টিক হাউসের চাবিটা দাও। খাবারটা খেয়ে নে। আগামীকাল দুপুরে রঞ্জিত মশাইয়ের বাড়িতে যেতে হবে। তোর আপত্তি না থাকলে বাইরে থেকে দরজাটা লক করে দিয়ে যাব। আমার বোকামির উপর অভিমান করেছিস? তোর কল রেকর্ড ট্র্যাক করার ব্যাপারটা পুলিশ অফিসার গুরুত্বহীন মনে করলে কি হতে পারতো, একবার চোখ বন্ধ করে ভেবে দেখতো। আমি বলি কি, মারধর গালিগালাজ যা ইচ্ছা হয় তুই করতে পারিস, শুধু এভাবে চুপ করে থাকিস না। আচ্ছা বেশ, এবার এই ফাইলটা চোখ রাখ। বিমা পলিসির ক্ষেত্রে সাধারণত অ্যাক্সিডেন্ট বা মৃত্যুর পর অর্থলগ্নির সম্ভাবনা থাকে, কিন্তু এখানে নবনীত মশাই মারা যেতেই ওনার কাছে যেই 2 বন্ধু টাকা রাখত তারা নিজেদের ভাগ তুলে নিয়েছে। পাকাপোক্ত সোর্স ছাড়া এ কাজ করা অসম্ভব। ওরা একটা সই এদিক থেকে ওদিক হলেই টাকা পয়সা দিতে চায় না, বারবার এই কাউন্টার থেকে ওই কাউন্টারে ঘুরিয়ে মারে। সেখানে কোম্পানির লোক মারা গিয়েছে বলে বই ক্লোজ করে ফেললো। পাসবই রানিং চলছে, কিন্তু এই টাকাটা অন্য কোনোভাবে আদায় করা হয়েছিল। তার মানে সামান্য কয়েকটা টাকার জন্য ভদ্রলোককে খুন হতে হয়েছিল। কানের দুলটাও কি বিক্রি করার জন্য কারো বাড়ি থেকে চুরি করে এনেছিলেন নাকি? একবার প্ল্যান সেট করতে পারলে ভালো হতো। সময়টা এমনি খারাপ যাচ্ছে, তার মধ্যে এসব বাজে বাজে ইয়ার্কি মারিস না তো। আমারও বিশ্রামের প্রয়োজন আছে। গুড নাইট। বল, কে তোদের ওখানে পাঠিয়েছিল? বল। আর মারবেন না স্যার, স্যার মারবেন না স্যার, স্যার স্যার মারবেন না স্যার। ঘোষবাবু, গোলমরিচ গুঁড়ো নিয়ে আসুন। আপনার দুটি পায়ে পড়ে আমার নির্দয় হবেন না। কাটা জায়গাগুলো ভালো করে ভরে দাও। মাগো, এবার যে মরে যাবো গো স্যার। স্যার 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 আর মারবেন না স্যার।
স্যার 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 আমি আমি মুখ খুলতে রাজি আছি স্যার, আমি মুখ খুলতে রাজি আছি। ঘোষবাবু, ওর হাতে একটা মোবাইল ধরিয়ে দিন। এবার তোর বসকে ফোন লাগা। হ্যালো, কি বলছেন? ম্যাডাম, আমরা তো ধরা পড়ে গিয়েছি, থানায় 3rd ডিগ্রি চলছে। সরি, রং নাম্বার। আপনি স্বরূপা দত্ত? হ্যাঁ, কিন্তু আপনি আমার নাম্বার পেলেন কার কাছ থেকে? এখন নাটক করে কোনো লাভ নেই। হ্যাঁ, মাঝরাতে মদ খেয়ে মাতলামি করছে। ভদ্রমহিলা কোথায় থাকেন? রঞ্জিত স্যারের বউ স্যার। আগামীকাল দুপুরে ওই ডিটেকটিভকে অ্যান্টিক হাউসে নিয়ে গিয়ে খুনের পরিকল্পনা করেছেন। ক্ষমতা থাকলে প্রতিরোধ করে দেখান। আজ সকালে খবরের কাগজটা পড়েছিস? সারাদিন তো বাড়িতেই থাকবো, এত তাড়া কিসের? তুই বরং আমার মোবাইলটা রিপেয়ারিং শপে দিয়ে আয়। কি সমস্যা হচ্ছে? ধর, গুন্ডাগুলো কি করেছে বুঝতেই পারছি না। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডুবে গিয়েছে, প্লাস অনেক ইম্পর্টেন্ট ফাইল ডিলিট হয়ে গিয়েছে। ওগুলো রিকভার করা যাবে কিনা দেখ। আদৃশ বেশ কয়েকটা ফোল্ডার ঘাঁটাঘাঁটি করার পর গ্যালারি খুলতেই একটা ছবি জুম করে দেখতে লাগলো। তোর ক্যাপচার করা ঘুঘুর বাসা বোধহয় কাজে দিয়েছে। তাই নাকি? দেখি। বাসায় একটা ভাঁজ করা কাগজ পড়ে আছে। আমাদের অনুমান দরকারি চিঠিপত্র হতে পারে। আমি রান্নাবান্না করে রেখেছি, তুই সময় মতো খেয়ে নিস। ওষুধগুলো কখন কোনটা খেতে হবে সব মার্ক করা আছে। আমি একেবারে অফিসের কাজ ছেড়ে বাড়ি ফিরবো। বের হতে গিয়েও আকাশ পাতাল চিন্তা করে সারাদিনের প্ল্যান চেঞ্জ করে ফেলল। সবার আগে নবনীত মহাশয়ের বাড়ি থেকে সেই কাগজ আর ওষুধের শিশি নিয়ে এসেছে। দুপুরে স্বরূপা ম্যাডামের সাথে কি কথাবার্তা হতে পারে সেটা জানার জন্য আমি ব্যস্ত হয়ে ওঠায় এ যাত্রায় আমাকেও সাথে নিতে দ্বিমত পোষণ করেনি। আপনাকে এখানে আসতে কেউ দেখে ফেলেনি তো? না, সবাই যে যার মতন খাওয়া দাওয়া সেরে ভাত ঘুম দিয়েছে। তবে একটা কথা বলা হয়নি, গতকাল রাতে একজন মদ্যপ ব্যক্তি ফোন করে বারংবার আমায় তাদের জেল থেকে ছাড়িয়ে আনতে বলছিল। আমি তো আমার স্বামীর পুরনো নাম্বারটা ব্যবহার করি, সেক্ষেত্রে কি ওদের সাথে আমার স্বামীর কোনো যোগাযোগ থাকতে পারে? আমার কাছেও সকালে থানা থেকে ফোন এসেছিল। ইন্সপেক্টর হয়তো আশেপাশেই রয়েছেন। মানে এখানেও নিয়ে এসেছেন? আপনার মনে পেঁচ না থাকলে ভয় পাওয়ার কারণ নেই। ঠিক আছে, ভিতরে আসুন। কর্তা এলে বলবে রিম্পি ম্যাডাম একটা জিনিস পরিষ্কার করার জন্য আমাকে ডেকে পাঠিয়েছিল। পাহারাদাররা স্যালিউট জানালেন, আর দরজা খুলতেই ভেতরকার অ্যাসিডিক ভাইব মন শান্ত করার পাশাপাশি মাথা উদ্দীপ্ত করে তুলল। কোন জিনিসের কত দর, কত সালে তা আবিষ্কার করা হয়েছে এবং কোন দেশ থেকে আনানো সবটা ইংরেজিতে লেখা আছে। কিন্তু মিউজিয়ামের চেয়ে কোনো অংশে কম নয়। আমার তো হিরেটা দেখার তর্স হয়েছে না রে ভাই। বেশ, সেকেন্ড ফ্লোরে আসুন। কাঁচের বাক্স খুলে তার মধ্যে লাল শালু কাপড়ে জড়ানো বিরাট আকার হিরেটা খুব যত্ন সহকারে তুলে আনা হয়। স্পর্শ করার অনুমতি নেই, শুধু কাছ থেকে দেখতে পারেন। রূপ দেখে প্রাচীনত্ব অনুমান করা কঠিন। সময়ের সাথে যেটা ফ্যাকাশে হয়ে যায় তার বাজার দর অতি নগণ্য। মানুষের চামড়া থেকে শুরু করে বস্তুগত জগতেও এই নিয়ম খাটে। ওস্তমশাই যেদিন আমাদের কাছে এই কেসটা নিয়ে হাজির হলেন সেদিন 3 বন্ধুকে পঞ্চপাণ্ডবের সঙ্গে তুলনা করেছিলেন। আচ্ছা, এনাদের মধ্যে থেকে কাকে ধৈর্যের প্রতীক বলা চলে? আমার স্বামীকে। সবচেয়ে শক্তিশালী কে? নবনীত বাবু। অতীব বুদ্ধিমান? তিতাস স্যার। আমার মেয়ে ওনার কাছে পড়েই এত দূর এসেছে। সবচেয়ে সুন্দর রূপ ও গড়নকার? ভদ্রমহিলা তৎক্ষণাৎ অনাহত লজ্জায় ইতস্তত বোধ করতে লাগলেন। কৌস্তব বাবুর। ভদ্রলোকের কপাল জুড়ে অসংখ্য কালো কালো ছোপ আর চোয়ালে 4-5টা কাটা দাগ আছে। তারপরেও ওনার নামের সাথে সৌন্দর্যের আখ্যা বসালেন। এসব তো অ্যাক্সিডেন্টের পরবর্তী ছবি, তার আগে ওনাকে দেখলে একবারে মুগ্ধ হয়ে যেতেন। আর শুধু মুখে কেন, ওনার সারা শরীরেই এরকম অজস্র দাগ আছে। কোথায় আর কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল? ওনার কাকার বাড়ির দিক থেকে সকলে মিলে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন। সেই সময় স্টিয়ারিং কাজ করা বন্ধ করে দিলে বাসটা খাদে পড়ে যায়। এটা কি বিবাহ পরবর্তী ঘটনা? হ্যাঁ, ওনার স্ত্রী মারা যাওয়ার পর সাইকিয়াট্রিস্ট হাওয়া বদল করতে বলেছিলেন, আর সেখানে গিয়েই তো এই বিপত্তি নামলো। স্ট্রেঞ্জ, এত বড় দুর্ঘটনার কথাটা উনি আমাদের কাছ থেকে এড়িয়ে গেলেন। আদৃশ, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমরা আসছি, আপনিও সাবধানে যাবেন। ওখান থেকে বেরিয়ে এসে দুজন দুটো সিগারেট জ্বালিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটাবার পর আমি বাড়ি ফিরে আসি। এদিকে আদৃশ ইন্সপেক্টরের সাথে কথা বলবে বলে আবার থানার দিকে রওনা দিল।
স্যার ভেতরে আসতে পারি? কামিন। তা তোমার বন্ধু কেমন আছে? আগের চেয়ে বেটার। হাড়গোড় ভাঙেনি তো? না, 3-4 দিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। ওখানে বসো। আপনাকে আমার একটা উপকার করতে হবে। সময় পেলে দেখছি, তাও বলে রাখো। ওই 2 তারিখে উপরোক্ত শ্মশানে যতগুলো বডি এসেছিল তাদের প্রত্যেকের বিবরণ এবং তাদের পরিবারের যে কোনো একজনের সদস্যের তথ্য আমার চাই। আজ অমাবস্যা, তাই শনিবার। শ্মশান মশানের কেস কালকে সলভ করব। প্লিজ স্যার, আর্জেন্ট বেসিসে অনুরোধ করছি। ঘোষবাবু, এদিকটা একটু দেখে নিন। থ্যাংক ইউ সো মাচ। রক্তমাংসের দলা পুড়ে যেমন ছাই হয়, তেমনি সেই ছাই থেকে নতুন কিছু পাওয়া যায় কিনা পরীক্ষা করে দেখা যাক। এর মাঝে 2 দিন অতিবাহিত হতেই মঙ্গলবার সকালে থানা থেকে ফোন এলো। কীর্তিকা ও কৌস্তব নামের দুজন 1 বছরের ব্যবধানে ওই একই শ্মশানে চুল্লিতে ঢুকেছিল। কিন্তু এই তথ্য সঠিক প্রতিপন্ন হলে আমাদের সাথে যে রয়েছে সে আসলে কে? আগামীকাল তিতাস মশাইয়ের জন্মদিন। ভাবছি সেই সুযোগে ওনাকে এই বাড়িতে ডেকে আনবো। তাহলে তো আগাম কিছু জোগাড় করে রাখতে হবে। তুই ফোন মারফত নিমন্ত্রণটা সেরে ফেল। ভদ্রলোক প্রথম দিকে অপ্রস্তুত হয়ে পড়ায় আমি অনুরোধের মাত্রা ছড়িয়ে দিই। এরপর সঠিক দিনে ওনার নিবাসে হাজির হয়ে গাড়ি ভাড়া করে নিজেরাই এই ঠিকানা পর্যন্ত ওনাকে সসম্মানে নিয়ে আসার ব্যবস্থা করলাম। ওদিকে সকালবেলা তিতাস মশাইয়ের বাড়ির ডাকবাক্স থেকে আদ্রের যে চিঠি ও চাবিটা পেয়েছিল সেই খবর বেমালুম চেপে যায়। এরপর দুপুর হতেই ভদ্রলোক আমাদের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে ডাইনিং টেবিলে বসলে প্রথমে কেক কেটে জন্মদিন উদযাপন করা হলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তিতাসকর। প্রতি বছর আমার ছাত্রছাত্রীরা এই দিনটা বিশেষভাবে সেলিব্রেট করে, কিন্তু আপনারা বাইরের লোক হয়েও যে আমাকে এত দামি মুহূর্ত উপহার দেবেন এটা কল্পনা করতে পারিনি। এরপর কেক কেটে আমাদের দুজনকে খাইয়ে ভদ্রলোক নিজেও একটা ছোট্ট টুকরো মুখে তুললেন। আপনার জন্য এই ছোট্ট একটা উপহার এনেছি। হাউ টু বি এ গুড হিউম্যান বিং। বাহ, ভালো বই বেছেছেন। শুধু পড়লে আর পড়ালে হবে না, টিপসগুলো নিজের লাইফে কাজে লাগাতে জানতে হয়। শিক্ষকরাই সমাজ গড়ার কারিগর। দ্যাটস দ্য স্পিরিট। আজকে সমস্ত রান্না আমি একা হাতে করেছি, তাই পাতে ভাত ফেলে ওঠা যাবে না। আরে আমি মেইন শেফের হেল্পিং হ্যান্ড ছিলাম জাস্ট। বিভাস, রান্নাঘর থেকে বাটিগুলো নিয়ে আয়। খাবার টেবিলে একে একে সমস্ত পদ সাজিয়ে দিতেই তিতাস মহাশয় অবাক বনে যান। এ তো এলাহি আয়োজন। আহ, গন্ধটাও দারুণ। আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? চেয়ার টেনে বসে পড়ুন। আগে আপনাকে মন ভরে খাওয়াই, তারপর আমাদের পালা। 7 রকমের পদ, 3 প্রকারের মিষ্টি, চাটনি, পাঁপড়, দই, কোনো কিছুর কমতি রাখিনি। আগে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর ভাজাগুলো খাচ্ছি। আপনার যেখান থেকে ইচ্ছে সেখান থেকে শুরু করতে পারেন। প্রথম গ্রাস মুখে তুলতেই পরম তৃপ্তিতে তিতাস মহাশয়ের চোখ বুজে আসে। আপনার হাতে জাদু আছে। এই গুণ সঠিক সময় কাজে লাগিয়ে একটা রেস্টুরেন্ট ওপেন করে ফেলুন। ডেস্টিনেশনটা শ্মশানের কাছাকাছি রাখলে বেটার হয়। মানে কেবলমাত্র শ্রাদ্ধের কারবার করবেন? এসব সুস্বাদু পদের মূল উপকরণ হলো চিতাভস্য, তাই শ্মশানের কাছাকাছি রেস্টুরেন্ট থাকলে এসব সাপ্লাই পেতে খুব একটা সমস্যা হবে না। অতিথিকে বাড়িতে ডেকে আনার পর এভাবে অপমান করার কি খুব প্রয়োজন ছিল? হ্যাঁ, আপনি হয়তো মশলাপাতির তলায় লুকিয়ে থাকা সত্যের গন্ধ পাননি। সমস্যা নেই, আমি হাতে ধরে বুঝিয়ে দিচ্ছি। এই বলে আদৃশ ভদ্রলোকের পাতে ডালের বাটি উপুড় করে দেয়। এখানে মিসেস কীর্তিকা ভৌমিকের শেষাংশ রয়েছে। আমার শরীর খারাপ লাগছে, সামনে থেকে সরে যান। এখনই চেয়ার ছেড়ে ওঠা যাবে না, আরো অনেক কিছু দেখানো বাকি রয়েছে। কীর্তিকা ম্যাডামের প্রেমে মাতোহারা হয়ে আপনি গোটা জীবনটা ব্যাচেলর থাকার সিদ্ধান্ত নিলেও ওই ভদ্রমহিলা আপনার ভালোবাসার হেলায় হারালে আপনি প্ল্যান করে ওনাকে খুন করেছিলেন। এবার নবনীত মশাইকে শোকে তাপে পাথর হয়ে যেতে দেখে আপনার মনে সন্দেহ সৃষ্টি হয় এবং আপনি ধারণা করে নেন নবনীত মশাই কীর্তিকা ম্যাডামের ভালোবাসা পেতে সফল হয়েছিলেন। সুতরাং তাকে চোখের সামনে জীবিত অবস্থায় দেখার অর্থ নিজের ফেলিয়ারকে বাহবা দেওয়া। শাট আপ! অনেকক্ষণ ধরে সহ্য করেছি, কিন্তু আর নয়। যা মুখে আসছে তাই বলে যাচ্ছেন। আদৃশ টেবিলের উপর আরেকটা বাটি উপুড় করে প্লাস্টিক কাভারের উপর মাছ ঢেলে দেয়। এতে কৌস্তব মশাইয়ের ভস্য রয়েছে, একবার চেখে দেখুন। আপনি আমার বন্ধুকে খুন করেছেন? বাঁচাও! এই কে কোথায় আছো? আমাকে এই পাগল ডিটেকটিভের হাত থেকে রক্ষা করো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হোয়াট?
তিতাসবাবু আমার সামনে বসে রয়েছেন, আপনি গাড়িটার উপর নজর রাখুন, আমি এক্ষুনি আসছি। এনি প্রবলেম? রেলওয়ে ট্রাফিকে তিতাসবাবুর গাড়ি আটক করা হয়েছে। আমি তো আগেই বলেছিলাম আমি নির্দোষ, আমাকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হচ্ছে। এরূপ খবরাখবর পাওয়ার পর স্থির হয়ে বসে থাকার কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং তিনজনে মিলে বাসে চেপে তিতাস মশাইয়ের চেনা ঠিকানা লিলুয়ার ডেরার সামনে পা রাখলাম। চারিদিকে বড় বড় গাছের সমাহার, ইটের স্তূপের কাছে সাপ ঘুরে বেড়াচ্ছে, কাছে বিষাক্ত পোকামাকড়ের বাসা, মাটি থেকে উঠে আসা সোঁদা গন্ধ, নিকটবর্তী খালের জলে পানা কাটা ঠান্ডা বাতাস, এসবের মাঝে পুলিশ ইন্সপেক্টর সামনে এসে দাঁড়ালেন। ডেরার চারিদিকে ফোর্স বসালে এত দূরে আসার আসল কারণটাই জানা হবে না, তাই আপনাকে একটু দূরত্বে থামতে বললাম। বুঝতে পেরেছি। আপনি ঠিক কি দেখেছেন বলুন তো? আপাদ মস্তক ব্ল্যাক লেদার জড়িয়ে এক ব্যক্তি গাড়ি ড্রাইভ করছিল। সিগন্যাল ব্রেক করতেই চালান কাটার জন্য ট্রাফিক পুলিশ নম্বর প্লেট লক্ষ্য করতে ছুটে আসে। তারাও প্রথমটায় চালকের সিটে বসে থাকা ব্যক্তির ওই অদ্ভুত অ্যাটায়ার দেখে ভড়কে যায়। এরপর বকাবকি শুরু করলে গাড়ি আস্তে করে স্পিড নেয়। রাগের চোটে ট্রাফিক পুলিশও নিজের গাড়ি বার করে এই গাড়িটাকে ফলো করতে থাকেন। তবে এখানকার পরিবেশ দেখে ওনাদের ভয় হলে পরিস্থিতি নাগালের বাইরে বের হবার আগেই আমাদের থানায় ফোন করা হয়। আমি বিষয়টা শোনা মাত্রই ঘোষবাবুকে সাথে নিয়ে ট্রাফিক পুলিশদের সাথে কথাবার্তা বলতে আসি। এরপর গাড়িটা কোন দিকে যেতে চাইছিল সেটা দেখার তাগিদে ওনাদের গাড়িটা ছেড়ে দেবার নির্দেশ দিই, এবং ড্রাইভার আমার পরিকল্পনা বুঝতে পেরে এত দূর আসার পর হঠাৎ ঝোপঝাড়ের মধ্যে গাড়িটা ফেলে রেখে নিজে কোথায় যেন হাওয়া হয়ে গিয়েছে। এখানে আমি আগেও একবার এসেছি। কবে? কিসের তাগিদে? একটু মনে করার চেষ্টা করুন। কৌস্তব ড্রিঙ্কসের জন্য আমন্ত্রণ জানিয়েছিল, এর বেশি কিছু মনে নেই। গাড়িতে আসার পথে কেউ যাতে রাস্তাটা চিনে ফেলতে না পারে সেই জন্য সকলের চোখ কাপড় দিয়ে বেঁধে ফেলা হয়েছিল। কৌস্তবের মাথায় প্রায়শই এমন অদ্ভুত ফ্যান্টাসি খেলে বেড়াতো। শহরে এত নামি দামি বার থাকতে সেসব ছেড়ে কেউ এই ভূতের ভিটেতে ফুর্তি করতে আসবে কোন দুঃখে? এখানে কম টাকায় মধ্যবিত্ত ঘরের মেয়েদের এক রাতের চুক্তিতে ক্রয় করা যায়। ভিতরটা আলিশান মহলের থেকে কোনো অংশে কম নয়। মাথার উপর 50,000 টাকার ঝাড়বাতি, কারুকার্যমণ্ডিত পাক খাওয়া সিঁড়ি, শ্বেতপাথরের ফুলদানি, প্রতিটি কোণায় একক ভঙ্গিমায় নজরকাড়া রমণীর নগ্ন মূর্তি, রূপার পানপাত্র, সোনার রেকাবি, চুনি বসানো ড্রেসিং টেবিল, সবকিছু রয়েছে, শুধু অনুসন্ধানরত দৃষ্টি থাকতে হবে। প্রফেসরের বক্তব্যে আমরা এতটাই সম্মোহিত হয়ে পড়েছিলাম যে ইন্সপেক্টর ভিতরে যাওয়ার জেদ ধরে বসলেন। আমরা অন্ধকার হবার পূর্বেই বাইরে বেরিয়ে আসব। কিন্তু আমার কাছে ভিতরে যাবার যে চাবিকাঠি নেই। বাইরে থেকে পাথরের চাই তুলে একের পর এক তালা ভাঙার পর সজোরে লাথি মেরে প্রধান দরজা ভেঙে ভেতরে ঢুকতেই আতরের গন্ধ আর ঝা চকচকে ফ্লোর দেখে চোখ ধাঁধিয়ে গেল। বাইরেটা যেমন চুলকালি মাখা, ভেতরটা একেবারে বিপরীতার্থক রূপ বহন করছে। বিভাস, ছবিটা ভালো করে লক্ষ্য করো। তাহলে তোর অনুমানই ঠিক। পশ্চিমে শোবার ঘর, দক্ষিণে বারান্দা। এতক্ষণ ধরে যে চুনি পান্নার গল্প শোনালেন সেগুলো কোথায় আছে? তিতাস মশায় মৃদু হেসে পশ্চিমের কোণ বরাবর হাঁটতে লাগলেন। কিছুটা যাওয়ার পর একেবারে সরু সিঁড়ির দেখা মিলল এবং তা দিয়ে নিচে নেমে আসতেই গ্রাউন্ড চেম্বারের আতিশয্য ধরা পড়ে। সূর্যাস্তের সময় হয়ে গেছে, এবার ঘরটা ফাঁকা করে দিতে হবে। আমিও আপনাদের সাথে যাব। এই কাহিনীতে আপনাকে টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে। কি গো শুনছো? রিম্পি সকালবেলা তোমার বন্ধুর বাড়িতে কেক নিয়ে বার্থডে উইশ করতে গিয়েছিল, কিন্তু এখনো তো ফেরার কোনো নামগন্ধই নেই। একটা ফোন করে দেখলেই তো হয়। 25 বারের বেশি কল করেছি, কিন্তু কোনো উত্তর পাইনি। আর সেটা তুমি আমায় এখন বলছো? ড্রাইভারকে গাড়ি বার করতে বলো। কোথায় গিয়েছে তা না জেনে কতক্ষণ দিশাহীনভাবে খোঁজাখুঁজি করবে? হ্যালো, কত দূরে আছিস? এখানে নেটওয়ার্ক নেই, পরে কথা বলছি। আমার মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? দূর ব্যাং, সকাল থেকে যে যেমন ভাবে পারছে আগে পিছিয়ে কিছু না জেনেই আমাকে দোষী সাব্যস্ত করে বেরিয়ে যাচ্ছে। শোন, 3 দিনের মধ্যে আমার সাথে কোনো প্রকার যোগাযোগের চেষ্টা করিস না। আমার মেয়েটার কি হবে? হ্যালো হ্যালো হ্যালো।
মা হয়ে আমি নিজের সন্তানের সম্ভ্রম নষ্ট হতে দেব না। শান্ত হও। তিতাস হিরেটা পাবার জন্য রিম্বিকে বড় জোর ভয় দেখাতে পারে, কিন্তু অশালীন কর্মকাণ্ডে চুপ! একদম চুপ! আজ থেকে 2 বছর আগে সারা গায়ে রক্ত মেখে মাতাল অবস্থায় তুমি এ বাড়িতে এসেছিলে, মনে পড়ে সেই কথা? ওই দৃশ্য দেখে আমার 1 সেকেন্ডও বুঝতে দেরি হয়নি অভাগী মা বাপের বুক উজাড় করে কারোর প্রাণ নিয়ে ছিনিমিনি খেলার পর ক্লান্ত হয়ে আমারই পাশে শুয়ে নিশ্চিন্তে নাকটাকে ঘুমোচ্ছ। ঘুরি নয়, আমার সারাটা শরীর গুলিয়ে ওঠে। যদি ওই দিনই বালিশটা মুখের ওপর চেপে ধরে তোমায় শেষ করে দিতে পারতাম, তাহলে হয়তো নারী হয়ে অপরের সম্মান ধ্বংস করার বদলা পূরণ হতো। যে অপরের অন্যায় চুপ করে থাকে, তার নিজের ঘরে হায়নার থাবা পড়লেও ঈশ্বর মুখ ফিরিয়ে নেন। বড্ড বেশি বুলি ফুটেছে, তাই না? ওই ডিটেকটিভদের হাওয়া লেগেছে, হ্যাঁ? ওরা তোমায় খাওয়ায় না পড়ায়? কি হলো? কি হলো? হ্যাঁ, একটা চড় মেরে থেমে গেলে কেন? হ্যাঁ? মারো, আরো মারো, আরো মারো আমাকে। প্রয়োজন পড়লে গলা টিপে শেষ করে ফেলবো। বাবা, মমকে ছেড়ে দাও। তুমি এতক্ষণ কোথায় ছিলে? তিতাস স্যারের বাড়িঘর সার্চ করছিলাম। মেঘ ময়ূরী হিরেটা আমার হাতে তুলে দাও। ওটা চুরি গিয়েছে। উফ, কি মশা! হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যে আকাশ ফেটে বৃষ্টি নামবে, তখন তখন কোথায় যাবে কিছু ভেবে দেখেছিস? আমিও তো বুঝতে পারছি না জঙ্গলি ঝোপঝাড়ের আড়ালে এরূপ লুকিয়ে থাকার অর্থ কি। ওদিক থেকে কার পায়ের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে না? কে ঘাপটি মেরে রয়েছে ওখানে? কি হলো? আমার প্রশ্নের উত্তর দাও। আমি 3 গুনবো, তার মধ্যে বাইরে বেরিয়ে না এলে আমি গুলি করব কিন্তু। 1, 2, আপদ। বাহ, আসর জমার লোক আগে থেকেই চলে এসেছে দেখছি। কতদিন পর এখানে আসলাম, বাকিদেরও ডেকে পাঠাতে পারতিস তাহলে। থাক, আমার স্মৃতিশক্তি এখনো এত দুর্বল হয়নি যে মাত্র 2 বছর আগে ঘটে যাওয়া বিকৃত ফুর্তির কাহিনী এত সহজে ভুলে যাব আমি। এভাবে কথা বলছিস কেন? সেই রাতে তুই আমাদের কীর্তিকাকে ভোগ করতে বাধ্য করেছিলি। চাবি পাঠাবার পরে সব কথা মনে পড়েছে। চাবি? কোন চাবির কথা বলছিস? তোকে নিয়ে আসার জন্য যে চিঠি আর চাবি পাঠিয়েছিলাম, সেগুলো তুই হাতে পাসনি? না তো। খেলা জমে উঠেছে। হ্যাঁ, আচ্ছা, আগে কি খাবেন বলুন? শ্যাম্পেন নাকি ওয়াইন? আজ সকাল থেকে যেরকম অখাদ্য কুখাদ্য মুখে পড়েছে, তারপর সাহস করে আর কিছু বলতে পারছি না। তাছাড়া তুই তো গাড়ি থেকে হঠাৎ আপনি আজ্ঞেতে চলে গেলি কেন? সাহস নয়, সাহস নয়, আপনাদের রক্তে দুঃসাহস দৌড়াচ্ছে এবং আমি চোমরূপে তার নিঃশ্বাস করতে এসেছি। আমি আপনাদের বন্ধু নই। যেই রাতে কীর্তিকার শরীরে দাঁত নখ বসিয়ে আপনারা নোংরা উল্লাসে মেতে উঠেছিলেন, ঠিক সেই সময় থেকেই আমি আপনাদের শত্রু বলে মেনে নিয়েছি। হ্যাঁ, মেয়েটা বেঁচে থাকতে তুই যেই সুখ দিতে পারিসনি, শেষ সময় আমরা সেটা পাইয়ে দিয়েছিলাম। চুপ কর, চুপ কর। এত পড়াশোনা করে সমাজকে এই শিক্ষা দিচ্ছিস? এবার কিন্তু আমি চিৎকার করতে বাধ্য হব। কর না, কর, যত খুশি চিৎকার কর, কেউ বাঁচাতে আসবে না। আমি কি করতে পারি সেই বিষয়ে তোর কোনো ধারণা নেই। আচ্ছা, তাই নাকি? তবে রে, আমরা অন্দরে প্রবেশ করার মুহূর্তেই কৌস্তব মশাই তিতাসবাবুর বুকে ছুরিটা গেঁথে দেন। ওনার হাত, মেঝে, জামা কাপড় রক্তে ভেসে যাচ্ছে দেখে আদৃশ হুঙ্কার দিয়ে ওঠে। আপনি কি করলেন? অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আইন নিজের হাতে তুলে নেওয়া যে আরো বড় অপরাধ। নিজের স্ত্রীর শ্লীলতাহানি ঘটিয়ে এখন সাধু সাজা হচ্ছে। উনি কৌস্তব নন, ওনার আসল পরিচয় পঙ্কজ ভৌমিক, কৌস্তব মশাইয়ের কাকার ছেলে। ছোটবেলা থেকেই বাবা কৌস্তবের সাথে আমার তুলনা টেনে বড় করেছে, কিন্তু শেষমেশ যখন বুঝতে পারলাম ও অসৎ পথের যাত্রী, তখন ওকে উচিত শিক্ষা দেওয়ার জন্য
আমার এই হাত দুটো রক্তে ভেজার তাগিদে নিষ্পিস করতে লাগলো। এই বাড়িতেই ওর 5 বন্ধুর সাথে আলাপ করাবে বলে আমায় ডেকে এনেছিল। কীর্তিকার আসার কথা শুনে আমিও নিজের প্রেমিকাকে এখানে আসার জন্য অনুরোধ জানাই, কিন্তু পেটে রঙিন জল পড়তেই ওদের আসল চেহারাটা ফুটে উঠল। রিনিয়া পিছনের দরজা দিয়ে পালাতে সফল হয়, কিন্তু কীর্তিকা এখানকার মেয়ে নয়, তাই অচেনা রাস্তাঘাটে এর চেয়েও বড় কোনো বিপদ অপেক্ষা করে থাকতে পারে সেই ভয়ে বাড়ির ভিতর ছিন্ন ভিন্ন হয়ে মরাটাই বেছে নেয় সে। পরবর্তীতে এরা এই শয়তানগুলো ডাক্তারকে টাকা খাইয়ে একটা মিথ্যে পোস্টমর্টম রিপোর্ট তৈরি করেছিল। আমি শুধু নবনীত কর্মকারকে খুন করার সময় সেই পোস্টমর্টম রিপোর্টের ফলাফল ফলো করেছি। এসব করে আপনার কি লাভ হলো? ওই রাতের পর থেকে রিনিয়া আমার সাথে সমস্ত যোগাযোগ ছিন্ন করে দেয়। বর্তমানে ও অন্য কারোর স্ত্রী। কিন্তু কিন্তু এতে আমার কি দোষ ছিল বলতে পারেন? রিনিয়াকে আমি দোষ দিতে পারবো না। একই পরিবারের সদস্য আর কতখানি আলাদা হবে, এই ভাবনাটা আসা কি ওর পক্ষে স্বাভাবিক নয়? পাহাড়ে ঘুরতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্টের বিষয়টা সম্পূর্ণ কাল্পনিক নাকি ওখানেও আপনার ভূমিকা রয়েছে? ভূমিকা তো অবশ্যই ছিল, কারণ সেই সময় কৌস্তবকে খুন করাই ছিল আমার একমাত্র লক্ষ্য। পরবর্তীতে সকলের কাছে প্রচার করা হলো এই অ্যাক্সিডেন্ট থেকে কেবলমাত্র একজন প্রাণে বেঁচে ফিরেছে এবং তার সারা শরীর জুড়ে অজস্র সার্জারির চিহ্ন রয়েছে। আমরা দুজনে একই মায়ের পেটের ভাই না হলেও দুজনকে পাশাপাশি দাঁড় করালে একেবারেই জমজ মনে হতো। ওই ফেসিলিটিটাই কাজে লাগিয়েছিলাম আমি। আমার নিজের অভিভাবকরা পর্যন্ত জানেন ওনাদের নিজস্ব সন্তান মারা গিয়েছে এবং দাদার ছেলেই বেঁচে আছে। কিন্তু আপনি নিজের শরীরে এই দাগগুলো আনলেন কেমন করে? ওগুলো আর্টিফিশিয়াল নয়। বাসটা যতখানি উচ্চতা থেকে খাদে পড়েছিল তার চেয়ে খানিক কম উচ্চতা থেকে পঙ্কজবাবু ঝাঁপ দেন, সুতরাং অসুস্থ হওয়ার নাটক করতে হয়নি। মাই গড, মানুষকে খুন করার প্রতি এত ডেডিকেশন! মানুষ নয় বিভাসবাবু, মানুষ নয়, ও একটা জানোয়ার। বন্ধুকে বিদেশ থেকে নারী চামড়ার লোভ দেখিয়ে ডেকে আনতো। ছি! কৌস্তব মশাইয়ের কোথায় কতখানি সম্পত্তি রয়েছে, প্রমোটারদের মূলত কি কাজ থাকে, এগুলো বুঝে উঠতে যেটুকু সময় লেগেছে তার মাঝে ওষুধপত্রের খরচা চালাবার জন্য নবনীত মশাইয়ের পলিসি বেশ কাজে এসেছিল। কিন্তু ওনার লকারে সোনার দুল এলো কোত্থেকে? আমার আচার আচরণের সন্দেহ জন্মাতেই ও কৌস্তবের ঘরবাড়ি খানা তল্লাশি চালায় এবং সেখান থেকেই আমার ডেথ সার্টিফিকেট হাতে পেলে মা বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল। উদ্দেশ্যটা জানা নেই, তবে আমাকে ফিরে পাওয়া যেতে পারে এই আশায় আমার মা কান থেকে একজোড়া কানের দুল খুলে আশীর্বাদ স্বরূপ নবনীতের হাতে ধরিয়ে দেয়। তার মধ্যে একটা বিক্রি করে খেয়েছে আর একটা লকারে তুলে রেখেছিল। আপনি হাত ধুয়ে নিন। না, এখনো তো দুজনকে শেষ করা বাকি থেকে গিয়েছে। বজ্রপাতের সাথে ঘরের মধ্যে নীলচে আলো প্রতিফলিত হলে সবাই এই ওর মুখের দিকে চাইতে শুরু করে। এটা কি হচ্ছে? তীরের রং বদলের খেলা। রঞ্জিত মশাই অ্যান্টিক হাউসের বাইরে যাদের নিয়োগ করেছেন তারা আমারই লোক, সুতরাং ওখান থেকে কোনো কিছু নিয়ে আসতে আমায় বেশি বেগ পেতে হয়নি। আদৃশের দৃষ্টি একটা দেয়াল ঘড়ির দিকে স্থির হতেই আমরা সবাই সেদিকে মনোযোগ দিই। কাঁটাগুলো যেই বিন্দুর সাথে এক হয়ে থাকে সেই বিন্দুর অন্তস্থে হেঁটেটা লুকোনো আছে। আদৃশ তড়িঘড়ি করে ঘড়িটা নিয়ে এসে মেঝেতে আছাড় মারতেই চারিদিকে নীলাভ জ্যোতি ছড়িয়ে পড়ল। ওই জিনিস আমার। অ্যাম্বুলেন্সে খবর দে। প্রাণ থাকতে ওই জিনিস আমি অন্যের হাতে দেব না। এই যাত্রায় বেঁচে ফিরতে পারলে গারদের ওপারে মশলা পিষতে হবে। ওকে হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে তোলো। আমার দায়িত্ব আজ সমাপ্ত। বিদেশের মাটিতে যে শয়তান কালিমালিপ্ত ইতিহাস মুছে ভদ্রলোক সেজে ঘুরে বেড়াচ্ছে, আমার লোক তাকেও আজ শেষ করে ফেলবে।
ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর তার সঙ্গে হাইপ দিতে ভুলবেন না। এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই রকমই আরও রহস্য রোমাঞ্চ গল্প শুনতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরছি নতুন গল্প নিয়ে।